বুঝলে অজিত, এই কেসটা তুমি অন্য কোনো কেসের মতো ভাবার ভুল করো না। কিন্তু সেই ভুল আমি করেছিলাম, আর তার খেসারত দিতে গিয়েই যে মগজ ধোলাই খেয়েছি তা আমার দীর্ঘদিন মনে থাকবে। বাঘবন্দি খেলা, এই কথাটা তুমি নিশ্চয়ই জানো। এই খেলাতে দু ধরনের ঘুঁটি থাকে, এক পাশে দুটো বাঘ আর অন্য পাশে কতগুলো ছাগল। বাঘের কাজ হলো ঘুঁটির চাল দিয়ে ছাগলদের খেয়ে ফেলা, আর ছাগলরা সবাই মিলে বাঘেদের আটকে দেওয়ার চেষ্টা করে। বাস্তব জীবনের মতো এই খেলাতেও বাঘের ক্ষমতা বেশি, অন্তত সাধারণের কাছে তাই মনে হবে। কিন্তু তুমি যখন এই খেলাটা খেলতে যাবে তখন বুঝতে পারবে বাঘের চেয়ে ছাগলদের এই খেলা জেতার সুযোগ বেশি। আপনারা শুনছেন আপনাদের প্রিয় ভয়ের কথা চ্যানেলটি, যেখানে শুনতে পাবেন বাংলা ও বিশ্ব সাহিত্যের সব ধরনের গল্পকথা, ভৌতিক, তান্ত্রিক, গোয়েন্দা, রহস্য, সকল ধরনের গল্পকথা শুনতে পাবেন আমাদের ভয়ের কথা চ্যানেলে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আজকে আমাদের গল্প লেখক সাহিবুর রাসুল কলমে, বাঘবন্দি ব্যোমকেশ বাক্সে। গল্পে মূল চরিত্রে থাকবেন ব্যোমকেশ, প্রভা রানী, মণিবালা দেবী, দোকানি, ইন্সপেক্টর হালদার। শুরু হচ্ছে বাঘবন্দি ব্যোমকেশ বাক্সে। তাহলে কি সিদ্ধান্ত নিলে? ব্যোমকেশকে প্রশ্নটা তৃতীয়বারের মতন করলাম। ওর চোখ বন্ধ, দেখলে মনে হয় ঘুমাবার চেষ্টা করছে, কিন্তু আমি জানি ও স্রেফ ঘুমানোর ভান করছে। বেশ কয়েকদিন আগে জটিল এক জালিয়াতির কেসের মীমাংসার পর থেকেই ব্যোমকেশের মধ্যে ক্লান্তির লক্ষণ দেখা দিয়েছে। সাধারণত কোনো কেস পেলে বেচারা খুবই আগ্রহী হয়ে ওঠে। কি করে কেসটার সমাধান করতে হয় তা নিয়ে দিনরাত মাথা ঘামাতে থাকে। কিন্তু এই জালিয়াতির জটিল কেসটা শেষ করার পর থেকেই ব্যোমকেশকে শারীরিক ও মানসিকভাবে খুবই ক্লান্ত লাগছে। ব্যোমকেশ কোনো উত্তর দিচ্ছে না দেখে আমি জোর করে বললাম, মোহন কিন্তু বারবার তোমার কথা উল্লেখ করেছে। নন্দদুলালবাবুর কেসটার জন্য সে আমাদের দুইজনের উপরই খুব প্রসন্ন হয়েছে। তা ওর কথা থেকে বোঝাই যায়। এত করে বলছে যখন, তখন না গেলে মন্দ দেখায়। কি বলো ব্যোমকেশ? অবশেষে ব্যোমকেশ মুখ খুলে বলল, হ্যাঁ, ডাক্তারবাবু যখন এত করে বলছে তখন তার নিমন্ত্রণ রক্ষা না করাটা নিতান্তই অভদ্রতা। তুমি তাকে জানিয়ে দাও আমাদের আসার কথা। এই সুযোগে আমিও কিছুদিন বিশ্রাম নিতে পারবো। ব্যোমকেশের কথায় আমি নিশ্চিন্ত হলাম। মোহন আমার কলেজের জীবনের পুরাতন বন্ধু। কয়েকদিন আগে ওর এক রোগীকে নিয়ে তৈরি হওয়া অদ্ভুত এক কেসের সমাধান করতে হয়েছিল আমাদের। তারপর থেকেই মোহনের পৈতৃক বাড়িতে বেরিয়ে আসার জন্য নিমন্ত্রণ করে যাচ্ছে সে। ব্যোমকেশ কেন জানি রাজি হচ্ছিল না ওকে রাজি করাতে। এতটাই সময় লাগছিল যে আমি ইতিমধ্যেই মোহনের রোগী নন্দদুলাল বাবুর সাথে ঘটা ঘটনাটা লিপিবদ্ধ করে ফেলেছি। নাম দিয়েছি মাকড়সার রস। আর এখন যখন ব্যোমকেশ যেতে রাজি হয়েছে, তাই ভাবছি মোহনদের ওখানে কয়েকটা দিন বেরিয়ে এসে গল্পটা প্রকাশ করব। দিনক্ষণ ঠিক করে আমরা একদিন মোটর গাড়ি ভাড়া করে রওনা দিলাম মোহনদের বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে যাতায়াত করা যেত, কিন্তু ব্যোমকেশ কেন জানি কিছুতেই রাজি হচ্ছিল না। মোটর গাড়ি করে যাওয়া নিয়ে ও বলেছিল, দেখো অজিত, ট্রেনের যাত্রা কয়েক ঘন্টাতেই তো ফুরিয়ে যাবে। তার চেয়ে বরং মাঝে মাঝে একটু মোটর গাড়ি চড়ে সফরটা লম্বা করলে মন্দ হয় না। কি বলো? আমি আর দ্বিমত করিনি। ওই জালিয়াতির কেস থেকে যে ওর বেশ পয়সা কড়ি অর্জন হয়েছিল তা আমি ভালোই বুঝতে পেরেছিলাম, তাই শখ করে মোটর গাড়ি ভাড়া করতে চাচ্ছে। তখন বন্ধুকে উৎসাহ দেওয়া বই আমার কি আর করার আছে।
গাড়ির ড্রাইভার মাধব দাস পাকা হাতে অ্যাম্বাসেডর গাড়িটা চালিয়ে নিয়ে চলল বনের ভেতর দিয়ে। সত্যি বলতে গাড়ির ভেতরে আমারও মন্দ লাগছিল না। এই কারণেই হয়তো কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতে পারিনি। প্রচণ্ড ধাক্কায় আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে ব্যোমকেশকে দেখতে পেলাম। সে হেসে বলল, বোধহয় সফরটা লম্বা করতে গিয়ে একটু বেশি লম্বা করে ফেললাম। কিছুক্ষণের মধ্যেই চোখের ঘুম কেটে গেল আর পুরো বিষয়টা স্পষ্ট হলো। গাড়িখানা কোনো এক গোলযোগে বন্ধ হয়ে গিয়েছে। গাড়ির ভিতর থেকে বের হয়ে ড্রাইভারের দিকে এগিয়ে গেলাম। সে আমাদের দেখে বলল, কি যে হয়েছে বুঝতে পারছি না বাবু, মেকানিক ডাকতে হবে। তাহলে আজকে ঠিক হবে না বলছেন? ব্যোমকেশ প্রশ্ন করল। মাধব দাস মাথা হেট করে দাঁড়িয়ে রইল। আমরা যা বুঝবার তা বুঝে গেছি। আমি চারপাশে তাকিয়ে হতাশ হলাম। চারপাশে এখনো অসংখ্য গাছপালা, জঙ্গলের এলাকা, তবে এখনো পার করতে পারিনি। এদিকে বেলাও পড়তে শুরু করেছে। সময় আন্দাজ 3-4 যে হবে তাতে কোনো সন্দেহ নেই। দাসবাবু, নবডাঙ্গা গ্রামটা কি আশেপাশে? জি বাবু, এখান থেকে পায়ে হেঁটে 20-30 মিনিটের পথ, কিন্তু ওখানে তো কোনো মেকানিক পাওয়া যাবে না। সেটা আমিও জানি। আপনি গাড়িটা ঠিক করে এই গ্রামে নিয়ে আসতে পারবেন তো? সে চেষ্টা করব বাবু, কিন্তু আজকের মধ্যে হয়তো সম্ভব হবে না। আমাকে এখান থেকে 6-7 ক্রোশ দূরে গিয়ে। সেটা সমস্যা নেই, আপনি গাড়ি ঠিক করে ওইখানে আগামীকাল চলে আসবেন। আজ রাতে মাথা গোজার ব্যবস্থা আমরা ঠিক করে নেব। নবডাঙ্গায় গিয়ে রায়দের বাড়ি বললেই আপনি আমাদের পাবেন। মাধব দাস কোনো উত্তর দিল না, কিন্তু তার চেহারা দেখে অনুমান করলাম আমাদের বিপদে ফেলায় সে খুবই লজ্জিত। এদিকে ব্যোমকেশ ঠিক কী করতে যাচ্ছে তা আমি বুঝতে পারছি না। ওর দিকে তাকাতেই ব্যোমকেশ বলল, ওভাবে তাকিয়ে থেকে লাভ নেই অজিত, চলো। আরে চলো, আমাদের এখন পাক্কা 20-30 মিনিট হাঁটতে হবে। এই তোমার প্ল্যানটা কি বলো তো ব্যোমকেশ? সবই যদি বলে দিই তাহলে তোমাকে চমক দেবো কিভাবে? এখানে চমকে দেবার মতন কি আছে? অপরিচিত একটা গ্রামে গেলেই কি আর যে কেউ আমাকে আশ্রয় দেবে নাকি? তা ঠিক বলেছ, তবে গ্রাম অপরিচিত হতে পারে, গ্রামের মানুষ যে অপরিচিত হবে সেটা তো বলিনি। রায়দের বাড়ি কি তোমার পরিচিত? আগে তো কখনো শুনিনি এদিকটায় তোমার কেউ পরিচিত আছে। ব্যোমকেশ শুধু হাসল। আমি যা বুঝার তা বুঝে নিলাম, কিন্তু নবডাঙ্গা গ্রামে ব্যোমকেশের পরিচিত কেউ আছে সেটা কেন জানি না আমার কিছুতেই বিশ্বাস হলো না। নবডাঙ্গা গ্রামটাকে তেমন উন্নত মনে হলো না আমার। তবে এই এলাকায় যে বেশ কয়েকজন বড়লোক লোকের আবাস রয়েছে তা বেশ কয়েকটা বিল্ডিং দেখলেই অনুমান করা যায়। ব্যোমকেশ গ্রামে ঢুকে লোকদের কাছে অশোক রায়দের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করছে। এতক্ষণে জেনে গেছি যে অশোক রায় ব্যোমকেশের কলেজ জীবনের এক জুনিয়র ছিল। ওকে নাকি খুব ভক্তি শ্রদ্ধা করত। ব্যোমকেশ নাকি অশোক রায়ের কথা ভুলে গিয়েছিল, কিন্তু মোহনদের ওখানে যাওয়ার আগে মোটর গাড়ির যাওয়ার রাস্তাটা দেখার জন্য ম্যাপ খুলতেই নাকি নবডাঙ্গা গ্রামটা সে দেখতে পায়। আর তখনই নাকি ওর অশোক রায়ের কথা মনে পড়ে যায়। ঠিকানা মতো অশোক রায়দের বাড়ির সামনে এসে বিশাল বিল্ডিং দেখে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করতেই আমার চটকা ভাঙল। ব্যোমকেশ বলল, বড্ড অসময়ে চলে এসেছি অজিত। আমিও সায় দিলাম ওর কথায়। এই বাড়ির পরিবেশ আমাদের দুজনেরই খুবই পরিচিত। বাড়ির চারদিকে শোকের আবহাওয়া বিরাজ করছে। এর অর্থ হলো আজ এই বাড়িতে কারোর মৃত্যু হয়েছে।
এখন কি করতে চাও ব্যোমকেশ? সেটাই ভাবছি। এমন পরিবেশে অতিথি হওয়ার চেয়ে চলে যাওয়াই ভালো। কিন্তু তাহলে যে মৃতের প্রতি অসম্মান জানানো হবে, তাই এসেই যখন পড়েছি তখন সেই সম্মানটুকু জানালে ক্ষতি কি? ব্যোমকেশের কথায় যুক্তি আছে। আমিও ভাবছি অন্তত মৃতের প্রতি সম্মানটুকু দেখানো দরকার। ব্যোমকেশ দা, আমাদের পিছন থেকে ব্যোমকেশকে কেউ ডাকছে দেখে আমি অবাক হলাম। পিছন ফিরে একটি বছর 23-এর যুবককে দেখতে পেলাম। যুবকটির চেহারায় শোক আর ক্লান্তির ছাপ স্পষ্ট। অশোক! ব্যোমকেশের মুখে যুবকটির নাম শুনে বুঝতে পারলাম যে ইনি হলেন অশোক রায়। ব্যোমকেশ দা, আপনাকে এখানে দেখতে পাবো কোনোদিন কল্পনাও করতে পারিনি। আপনিও তাহলে খবর পেয়ে গেছেন? অশোকের প্রশ্ন শুনে ব্যোমকেশ যে বিব্রত হয়েছে তা বুঝতে পারলাম। আমার সাথে একবার চোখাচোখি করে সে বিব্রত কণ্ঠে আমাদের আগমনের কারণ বর্ণনা করে বলল, বড্ড অসময়ে এসে তোমাকে অসুবিধায় ফেলে দিলাম অশোক। না না, আপনি এসেছেন সেটা ভগবানের কৃপা। সত্যি বলতে আমি আজ সকালে মনে মনে আপনার কথাই স্মরণ করছিলাম। একবার ভেবেছিলাম কলকাতায় যাব আপনার কাছে, কিন্তু এত ব্যস্ততায় ব্যাপারটা ভুলিয়ে গেছি। অশোক রায়ের কথা শুনে ব্যোমকেশের দৃষ্টি তীক্ষ্ণ হতে দেখলাম। গম্ভীর কণ্ঠে সে জিজ্ঞেস করল, কার মৃত্যু হয়েছে বলো তো? আমার দাদা বিমল রায়ের। আপনি হয়তো তাকে দেখেননি, কিন্তু গত রাতে দাদার মৃত্যু হয়। আর তার মৃত্যুটা আমার কেন জানি স্বাভাবিক বলে মনে হচ্ছে না। ব্যাপারটা খুলে বলো তো অশোক। ব্যোমকেশের প্রশ্নে অশোক রায়ের কি যেন মনে হতেই আমার দিকে তাকালো। ব্যোমকেশ তখন আমার পরিচয়টা করিয়ে দিল তার সাথে। এই হচ্ছে আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। আমি হাত জোর করে অভিবাদন জানিয়ে বললাম, নমস্কার। নমস্কার অজিত বাবু। অশোক রায় এরপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশ দা, ভিতরে চলো, একটু ফ্রেশ হয়ে নাও, তারপর তোমাকে সব খুলে বলছি। রায়বাড়ির শোকের পরিবেশেও অশোক রায় অতিথি আপ্যায়ন করছে দেখে আমরা দুজনেই বিব্রত হলেও তার প্রস্তাব গ্রহণ করলাম। প্রায় আধা ঘন্টা পর আমি আর ব্যোমকেশ অশোক রায়ের মুখোমুখি বসে আছি। এমন শোকের দিনেও অশোক রায়ের অতিথি আপ্যায়নের কৃপায় আমাদের ক্লান্তি কিছুটা কমে এসেছে। কিন্তু অশোক রায়ের দ্বিধাগ্রস্ত চেহারা আমাকে বেশ চিন্তায় ফেলেছে। কিসের জন্য এত দ্বিধা করছে তা অনুমান করেও বুঝতে পারলাম না, কিন্তু ব্যাপারটা যে গুরুতর তাতে কোনো সন্দেহ নেই। গোটা ব্যাপারটা খুলে বলো তো অশোক। ব্যোমকেশই আলাপ শুরু করলো। সত্যি বলতে ব্যোমকেশ দা, ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তোমার দাদার মৃত্যুটাকে অস্বাভাবিক বললে কেন? দাদার মৃত্যুটা এমন একটা সময়ে হয়েছে যে সেটা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। এমনটা কেন বলছো? আপনি জানেন না ব্যোমকেশ দা, আমাদের গ্রামে কাল রাত্রি নামে মাঝামাঝি। কাল রাত্রি মানে? কৌতূহল আটকে রাখতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম। অশোক রায় দ্বিধাগ্রস্ত কণ্ঠে বললেও, অজিতবাবু, ব্যোমকেশ দা, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু আমাদের এই গ্রামে মাঝে মাঝেই অশুভ কিছু একটা ঘটে। অশুভ ঘটনা মানে? ব্যোমকেশই আবার প্রশ্নটা করল। ব্যাপারটা স্বরূপ আমরা কেউ জানি না, কিন্তু আমাদের গ্রাম থেকে অনেক মানুষ রাতের বেলা গায়েব হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ তাই রাতের বেলাকে কাল রাত্রি বলে ডাকছে, আর ভয়ে রাতে কেউ বের হয় না। কিন্তু তাই বলে কিন্তু মানুষের গায়েব হওয়া কমেনি। গায়েব হয়ে যাচ্ছে মানে? মারা যাচ্ছে নাকি লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছে? লুকিয়ে থাকা কিংবা এলাকায় ছেড়ে চলে যাওয়া নয়, যাকে বলে একেবারে হাওয়ায় মিলিয়ে যাওয়া। অশোক রায়ের কথা শুনেই আমি ব্যোমকেশের দিকে তাকালাম। ওর ভুরু কুঁচকে গেছে। শান্ত গলায় ও জিজ্ঞাসা করল, ভৌতিক অন্তর্ধানের দিকে ইঙ্গিত করছো কি অশোক? বিষয়টা আসলে কি তা আমি বোঝাতে পারবো না,
কিন্তু আজ পর্যন্ত প্রায় 18 জন মানুষের আচমকা অন্তর্ধান হওয়ার পিছনে ভৌতিক কারণ ছাড়া অন্য কিছুর ব্যাখ্যা আমার কাছে নেই। বিজ্ঞানের ছাত্র হয়ে তুমি এসব ভূত প্রেতে বিশ্বাস করো নাকি? অবিশ্বাস করতে চাইলেও পারছি না ব্যোমকেশদা। যারা গায়েব হয়ে গেছে তাদের প্রায় প্রত্যেকেই গায়েব হওয়ার আগে অদ্ভুত সব কথা বলে গেছে। কিরকম? ওদের প্রায় প্রত্যেকেই বলেছে যে রাতের বেলায় ওদের নাকি কেউ ফলো করত। 1-2 জন হলেও অবিশ্বাস করতাম, কিন্তু প্রায় সবাই যখন একই কথা বলে তখন বিশ্বাস না করে উপায় আছে? আর ওদের পিছু কেউ নিলেও তারাও গায়েব হয়ে যেত? হ্যাঁ। কিছুক্ষণ চুপ থেকে ব্যোমকেশ বলল, তোমার দাদার সাথে এসবের কি সম্পর্ক? তিনিও কি তোমার মতো কালরাত্রি শিকার? আমার তো তাই ধারণা। তোমার দাদাও কি অনুভব করেছিলেন যে তার পিছু কেউ নিয়েছে? দাদা কাউকে বলেননি, কিন্তু গ্রামের এই অবস্থায় আমার সুস্থ সবল দাদার আচমকা মৃত্যুর আর তো কোনো কারণ ভেবে পাচ্ছি না। বুঝলাম। তোমার দাদার মৃত্যুটা কখন হয়েছে? সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। দাদা গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। মাঝে মাঝেই দাদা এইভাবে বাড়ি থেকে চলে যান আর ফেরেন বেশ রাত করে। বলতে সংকোচ হলেও বলছি, দাদার জুয়ার প্রতি নেশা ছিল। আমার ধারণা দাদা মাঝে মাঝে টাউনে যেত জুয়া খেলতে। তার মৃত্যুর খবর তোমরা কি করে পেলে? আজ ভোরে আমাদের বাড়িতে গ্রামের কয়েকজন কৃষক এসে আমাদের ঘুম ভাঙায়। তারা নাকি দাদাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে। তার মৃতদেহ তো পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ, তবে বৌদি রাজি হচ্ছিল না। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল দাদার মৃত্যুটা স্বাভাবিক নয়। তাই অন্তত পোস্টমর্টম করিয়ে জানতে চাচ্ছিলাম তার মৃত্যুর আসল কারণ কি। অনেক ভালো করেছ অশোক। তাহলে তোমার মনেও কাল রাত্রিকে নিয়ে কিছুটা দ্বিধা রয়েছে? তা আছে বই কি, তবে দ্বিধার চেয়ে বিশ্বাসের মাত্রাটাই বেশি। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এবার বলো তো, তোমার দাদার কোনো শত্রু আছে নাকি? মানে তিনি যেহেতু জুয়ার সাথে জড়িত ছিলেন, শত্রু থাকাটাই স্বাভাবিক। তা আপনি ঠিকই বলেছেন ব্যোমকেশদা, তবে আমাদের জানা মতে দাদার তেমন কোনো শত্রু নেই। দাদা এককালে খুবই উচ্ছৃঙ্খল জীবনযাপন করলেও বিয়ের পর দাদা ভালো হতে শুরু করে। আর দাদার বন্ধু মল্লিকদা যখন একটা কাল রাত্রে গায়েব হয়ে যান তখন থেকেই দাদা একেবারে শুধরে যান। তবে শুধু এই জুয়ার নেশাটাই কমাতে পারেননি, কিন্তু অন্য সব দিক থেকে দাদা একেবারে পাল্টে যান। বলে ব্যোমকেশ আবার কি ভাবতে লাগলো। আমার মনেও কাল রাত্রি সম্পর্কে নানা প্রশ্ন জাগতে লাগলো, কিন্তু কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দাঁড় করাতে পারলাম না। এদিকে অশোক উঠে দাঁড়িয়ে বলল, আপনারা তাহলে বিশ্রাম নিন, আমাকে ছাড়া ওই দিকটাই অনেক কাজ আটকে থাকবে। ব্যোমকেশ অশোকের কাছে দাঁড়িয়ে তার কাঁধে আলতো করে হাত রেখে বলল, না, তুমি চিন্তা করো না অশোক। দৈবক্রমে আমি যখন এসেই পড়েছি, তখন তোমার দাদার মৃত্যুর কারণটা বের করার জন্য যা যা করা দরকার তার সবই আমি করব। অশোক ব্যোমকেশকে হাত জোর করে প্রণাম করে চলে গেল। ব্যোমকেশ পরক্ষণেই চেয়ারে বসে কি যেন ভাবতে লাগলো। আমি নিজের কৌতূহল আটকাতে না পেরে জিজ্ঞাসা করলাম, এই কাল রাত্রি বিষয়টা কি তোমার বিশ্বাস হচ্ছে ব্যোমকেশ? বিশ্বাস অবিশ্বাসে কিছু নেই অজিত। ওইসব ভৌতিক ব্যাপার স্যাপার 16 আনাই ফাঁকি। একজন সত্যান্বেষী হয়ে অস্তিত্বহীন কিছুতে বিশ্বাস করি না আমি বরং ভূতের চেয়েও মানুষকে বেশি বিশ্বাস করি। ভূতের চেয়েও মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে তার কিছুটা আন্দাজ হয়তো তুমিও এতদিনে করতে পেরেছ। ব্যোমকেশের কথায় যুক্তি আছে, কিন্তু তবুও গোটা ব্যাপারটা যে একটা অদ্ভুত কিছুর একটা প্রভাব আছে তা অস্বীকার না করেও পারছি না। তবে কোনটা আসল সত্যি সেটা সময়ই বলে দেবে। সন্ধ্যার পর অশোকের ভাই বিমল রায়ের লাশ ফেরত দেয় পুলিশ। শ্মশানে শেষকৃত্য সম্পন্নের জন্য সবার সাথে আমরাও যাই। সেইখানে দূরে দাঁড়িয়ে সকল নিয়মকানুন দেখার সময় লক্ষ্য করি স্থানীয় পুলিশ বিভাগের একজন ইন্সপেক্টর পদের কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের সামনে যে এসে দাঁড়ালো, লাইটের হালকা আলোয় তার চেহারা দেখে কেন জানি মনে হলো তিনি আমাদের দেখে খুশি হননি।
মুহূর্ত পর তার কণ্ঠ শুনে আমার ধারণা বাস্তবে পরিণত হলো। আপনি কি ব্যোমকেশ বক্সী? গম্ভীর গমগমে আওয়াজে লোকটা জিজ্ঞাসা করল। ব্যোমকেশ 2 হাত জুড়ে প্রণাম করে বলল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী, আর আমার বন্ধু অজিত বন্দ্যোপাধ্যায়। লোকটা ঘুঁট করে একটা শব্দ করল। তার শরীরটা ঘুরে যাওয়ায় নেম প্লেট থেকে তার নামটা উদ্ধার করতে পারলাম। ইন্সপেক্টর হালদার বলল, আপনার নাম শুনেছি, কলকাতায় টিকটিক হিসাবে নাকি 2-4টে নাম কুড়িয়েছেন। তবে মশাই, এটা আপনার কলকাতা নয়, এটা আমাদের নবডাঙ্গা। এখানে আমাদের কাজে আগ বাড়িয়ে নাক গলাবেন না, সাবধান করে দিলাম। আপনার সাবধান বাণীর জন্য ধন্যবাদ ইন্সপেক্টর হালদার। তবে অশোক আমার পরিচিতদের একজন, আর ওর ভাইয়ের মৃত্যুতে যদি কোনো অস্বাভাবিক ধরনের কিছু থেকে থাকে, তাহলে আপনার পছন্দ না হলেও আমাকে যে নাক গলাতেই হবে। ইন্সপেক্টর হালদার ব্যোমকেশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে চলে গেল। ব্যোমকেশ সেটা দেখে বলল, দেশের সকল পুলিশই যে আমাদের সাহায্য করতে আসবে এমনও কিন্তু নয়। আমিও ব্যোমকেশের বক্তব্যের অর্থটা বুঝতে পারলাম। ব্যোমকেশ নিজে অনেক কেসের কৃতিত্ব পুলিশ লোকদের দিয়ে দিলেও অনেক পুলিশই ব্যোমকেশকে সহ্য করতে পারে না, কিন্তু ব্যোমকেশের মনোবলে তাতে কোনো প্রভাবও পড়ে না। কেননা সে জানে এসব উটকো ঝামেলার চেয়ে কেস সলভ করাটাই বরং বেশি জরুরি। পরদিন সকালে প্রাতরাশের পর আমি আর ব্যোমকেশ অশোকের সাথে দেখা করতে গেলাম। ওর কাছ থেকে জানতে পারলাম যে পোস্টমর্টেমের রিপোর্ট নাকি পুলিশের কাছে চলে এসেছে। যদিও ব্যোমকেশ আমাকে বলেছে ইন্সপেক্টর হালদার সম্ভবত সেই রিপোর্ট ওকে দেখতে দেবে না। অশোককে নিয়ে ওর দাদার ঘর পর্যবেক্ষণ করতে এসে বৌদি মণিবালা দেবীর সাথে পরিচয় হলো আমাদের। তাকে দেখে ব্যোমকেশ বলে, নমস্কার, আমরা কে তা হয়তো আপনি এতক্ষণে জেনে গেছেন। দৈবক্রমে যখন এসেই পড়েছি, তখন আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারটা নিয়ে একটু খোঁজ খবর করলে আপনার আপত্তি থাকবে না নিশ্চয়ই। ভদ্রমহিলা মাথা নেড়ে সায় জানিয়ে প্রণাম করে চলে গেলেন। তাই দেখে অশোক বলল, কিছু মনে করবেন না ব্যোমকেশদা, বৌদি এখনো দাদার মৃত্যুটা মেনে নিতে পারেনি, তাই ও নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না অশোক। তার চেয়ে চলো তোমার দাদার ঘরটা একবার দেখি। অশোকের পিছু পিছু আমরা যেই ঘরটায় ঢুকলাম সেটা আকারে এত বড় যে আমি খুব অবাক হয়ে গেলাম। একই ঘর বেডরুম ও রিডিং রুম হিসাবে যে ব্যবহৃত হয়েছে তা আসবাবপত্র দেখেই বোঝা গেল। স্বচ্ছ পার্টিশন দিয়ে ঘরটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করা হলেও সেটা ব্যর্থ হয়েছে। এই কারণেই ঘরে ঢুকে যেটা সবচেয়ে আগে চোখে পড়ে তা হলো বিশাল কয়েকটা বুক সেলফ। আনুমানিক 400-500 বই তো আছেই বলে আমি আন্দাজ করলাম। বইয়ের সংগ্রহ বিষয়ের বৈচিত্র্য দেখেও আমি অবাক হলাম। বিমল রায় যে মানুষ হিসেবেও শৌখিন ছিলেন তা বুঝতে পারলাম। রিডিং টেবিলের উপরে থাকা কয়েকটা বই ঘাঁটতে ঘাঁটতে ব্যোমকেশ জিজ্ঞেস করল, বিমলবাবুর কি বই পড়ার খুব নেশা ছিল? মোটেই না, বরং একদম উল্টো। দাদা সাধারণত বই তেমন পছন্দ করতেন না। তাহলে এই সুবিশাল কালেকশন? অবাক হয়ে প্রশ্ন না করে পারলাম না। আমার বৌদি এই সব বই সংগ্রহ করেন, তার বই পড়ার শখ অনেকটা বাতিকের মতো। আমি খুব অবাক হলাম অশোকের কথা শুনে। আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই ব্যোমকেশ বলল, তবে বিমলবাবুর মাঝে মাঝে বই পড়ার অভ্যেস ছিল সম্ভবত। এ কথা বলেই রিডিং টেবিলের দিকে ইঙ্গিত করল। মোট 2টো রিডিং টেবিল, একটা সুন্দর করে গুছানো আর অন্যটা একদমই এলোমেলো। আমার নিজের রিডিং টেবিলের আগোছালো অবস্থার কথা মনে পড়ে কোনো এক টেবিলটাকে বিমলবাবুর আর কোনটা মণিবালা দেবীর সেটা আন্দাজ করতে সময় লাগলো না।
আমি হা হয়ে বই দেখতে লাগলাম। ব্যোমকেশ কিন্তু পুরো রুমের কোণা কোণা খুঁজতে লাগলো, কিন্তু ও বারবার রিডিং টেবিল দুটোর কাছে এসে তাতে থাকা বইগুলোই হাতে নিয়ে দেখতে লাগলো। তারপর ব্যোমকেশ হঠাৎ অনেকটা অপ্রাসঙ্গিকভাবেই জিজ্ঞাসা করলো, বিমলবাবুর যে বন্ধুটা গায়েব হয়ে গেল, মল্লিকবাবু, তার পরিবার কি এখনো নবডাঙ্গাতেই থাকে? ব্যোমকেশের এই প্রশ্নর কোনো কারণ বুঝতে পারলাম না। এদিকে উত্তরে অশোক বলল, মল্লিকদার স্ত্রী প্রভারানী দেবী এই গ্রামেই থাকেন। মল্লিকদার গায়েব হয়ে যাওয়ার পর থেকেই দাদাই প্রভা দেবীর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। দাদার জুয়ার নেশা থাকলেও মানুষের উপকার করতে খুব পছন্দ করতেন। তাছাড়া মল্লিকদা দাদার ছোটবেলার বন্ধু ছিলেন, সেই জন্যই হয়তো তার স্ত্রীর দুর্দিনে দাদা এগিয়ে গিয়েছিল। ব্যোমকেশ চুপ করে অশোকের কথা শুনতে শুনতে একটা বইয়ের পাতা উল্টিয়ে কি যেন দেখে বইটা রেখে দিল। ঠিক তখনই বিমল রায়ের সদ্য বিধবা স্ত্রী মণিবালা দেবী রুমে আসলেন। তাকে দেখে ব্যোমকেশ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনাকে যদি দু একটা প্রশ্ন করি তাহলে কি আপনার আপত্তি আছে? মণিবালা দেবী ক্লান্ত কণ্ঠে বললেন, জি করুন। আচ্ছা, বিমলবাবুর কি জুয়া ছাড়া অন্য কোনো নেশা ছিল? এককালে ও খুব উচ্ছৃঙ্খল জীবনযাপন করত, তবে ইদানিং সৎভাবে চলছিল। শুধু ওই জুয়ার নেশাটাই ছাড়তে পারছিল না। মল্লিকবাবুর সাথে আপনার স্বামীর কেমন সম্পর্ক ছিল? ছোটকালের বন্ধুদের যেই রকম হয় আর কি। মল্লিকদা কাল রাত্রে ছোবলে পড়লে ও ভীষণ ভেঙে পড়ে। তিনি নাকি মল্লিকবাবুর পরিবারের দায়িত্বও নিয়েছেন। মণিবালা দেবী প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমিও তাই শুনেছি। ধন্যবাদ, আপনাকে আর বিরক্ত করব না, কিন্তু আরেকটা অনুরোধ করতে চাই। জি বলুন। আপনাদের এখানে হয়তো দু একদিন থাকা হবে আমাদের, তাই যদি আলস্য কাটানোর জন্য আপনার লাইব্রেরি থেকে দু একটা বই পড়ার জন্য নিয়ে আশা করি আপনি আপত্তি করবেন না। মণিবালা দেবী এবার সুন্দর করে হেসে বলল, মোটেও না, বরং আমি খুশি হব। কেউ বই পড়লে আমার খুব ভালো লাগে। ইদানিং বিমলও বই পড়তে শুরু করেছিল। আমি খুব অবাকই হয়েছিলাম ওকে দেখে, কিন্তু কি যে হয়ে গেল। মণিবালা দেবীর চেহারায় শোকের ছায়া নেমে আসছে দেখে ঘর ত্যাগ করাটা শ্রেয় বলেই মনে করলাম আমরা তিনজন। ঘর থেকে বের হবার পর অশোকও আমাদের কাছ থেকে বিদায় নিল। আমি আর ব্যোমকেশ রায়বাড়ির বাগানের দিকে হাঁটতে লাগলাম। এদিকে ব্যোমকেশের চেহারা দেখে মনে হলো ও কিছু একটা নিয়ে ভাবছে, কিন্তু কি নিয়ে যে ভাবছে সেটা জানার আমার খুব কৌতূহল হচ্ছে। ব্যোমকেশের মুখ থেকে যে একটাও শব্দও বের করা যাবে না সে আমার জানা আছে। নিঃশব্দে কিছুক্ষণ হাঁটার পর আচমকা ব্যোমকেশ বলল, সাদা, কিন্তু সাদা নয়। ব্যোমকেশের হেয়ালি ভরা কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। আমার দৃষ্টি অনুভব করে ব্যোমকেশ বলল, সাদা রঙে কিন্তু 7টা রং লুকিয়ে থাকে। আমি শুধু একটা রং খুঁজে পেয়েছি। এখনো অনেক পথ বাকি অজিত, অনেক পথ বাকি। এই কি রঙের সন্ধান পেলে আমাকেও বলো না। সে পরে বলবো, আগে শোনো, আজ সারাদিন কিন্তু তোমার অনেক কাজ। কি রকম? তুমি এখানে অপেক্ষা করবে। ড্রাইভার মাধব দাসবাবু আসলে তাকে কলকাতায় চলে যেতে বলবে। সেই সাথে মোহনবাবুকেও টেলিফোন করে সবকিছু খুলে বলবে। বেচারা হয়তো আমাদের অপেক্ষায় রয়েছে। তা না হয় করলাম, তুমি কি করবে? বেড়াতে এসে নবডাঙ্গাটা যদি ঘুরে না দেখা হয় তাহলে তো ভারী অন্যায়, কি বলো? বুঝলাম ওর অন্য মতলব আছে, আমিও তাই আর কথা বাড়ালাম না। আমার সারাদিনটা ম্যাড় কাটলো। মাধব দাসকে কলকাতায় ফিরে যেতে বলা আর মোহনকে সবকিছু বুঝিয়ে বলার পর কাজের কাজ কিছুই করার রইল না।
আমি তাই আমাদের জন্য বরাদ্দকৃত রুমে মরার মতন ঘুমিয়েই সারাদিনটা কাটিয়ে দিলাম। ব্যোমকেশ যখন ফিরল তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। গ্রামে কালরাত্রি নামক এক অশুভ কিছুর প্রভাব আছে বলে কিনা। সন্ধে হতেই ব্যোমকেশের জন্য দুশ্চিন্তা হতে লাগলো, কিন্তু আমার বন্ধুকে বেশ গদগদ অবস্থাতেই দেখে বুঝলাম হয়তো দুশ্চিন্তা করছিলাম। হাত মুখ ধুয়ে ব্যোমকেশ আরাম কেদারায় বসে জিজ্ঞেস করলো, তারপর দিনটা কেমন গেল? আমি ব্যঙ্গ করেই বললাম, এই তোমার মতন তো আর গ্রামের শোভা দেখার সুযোগ পাইনি, তাই করণীয় সব শেষ করেই সারাদিন ঘুমিয়েছি আর কি। খুব ভালো করেছো। ঘুমানোর চেয়ে ভালো বিশ্রাম আর কিছুই হতে পারে না। তা তুমি এই ভালো বিশ্রামটা ত্যাগ করে কি করলে সারাদিন বলো তো? সে এক লম্বা ফেরিস্তি, তবে বেশিরভাগই ব্যর্থতার গল্প। কিরকম? প্রথমে ধরো ইন্সপেক্টর হালদারের কথা। থানায় গিয়ে তাকে পোস্টমর্টম রিপোর্টটা দেখানোর জন্য অনুরোধ করলাম, কিন্তু তিনি সেটা আমলই নিলেন না। এত হিংসুটে লোক আমি তো জীবনেও দেখিনি। তা হয়তো তিনি নন, তিনি হয়তো শুধু বেসরকারি লোককে সরকারি কাজে লাগাতে চান না। যাই হোক, আমি ইতিমধ্যে রিপোর্টের ফলাফল অশোকের থেকে জোগাড় করে ফেলেছি। বিমলবাবু সাধারণ হার্ট অ্যাটাকের ফলেই মারা গেছেন। আমি কেন জানি হতাশ হলাম। ভেবেছিলাম বিমলবাবুর মৃত্যুটার পেছনে কোনো রহস্য আছে, কিন্তু পোস্টমর্টেমের রিপোর্ট তার উল্টো বলছে। হতাশা ঢেকে বললাম, আর কি কি করলে? মৃদু হেসে ব্যোমকেশ বলল, কাল রাত্রিতে গায়েব হয়ে যাওয়া প্রত্যেকের পরিবারের সাথে দেখা করে কথা বলেছি, তবে শুধু একজনের সাথে দেখা করতে পারিনি। বুঝতে পেরেছ? অনুমান করতে পারবে কার সাথে? কি মনে করে বললাম, আর এই প্রভারানী দেবীর সাথে। বাহ, তোমার অনুমান শক্তিও যে দেখি বাড়ছে। ঠিকই ধরেছ অজিত, প্রভারানী দেবীকে সামান্য সময়ের জন্য মিস করে ফেলেছি। তিনি বিকেলের ট্রেনে টাউনে গেছেন। আগামীকালের আগে তিনি ফিরবেন না। তার সাথে কথা বলার প্রয়োজন আছে কি? বিমলবাবুর যদি স্বাভাবিক মৃত্যু হয়েই থাকে তাহলে তদন্ত করে কি কোনো লাভ আছে? তা ঠিক বলেছ, তবে যদি বলি বিমলবাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়, তখন কি বলবে অজিত? আমি লাফিয়ে উঠে বললাম, এই কি বলছো ব্যোমকেশ? ঠিকই বলছি অজিত, বেশ কিছু কারণ আছে যার জন্য আমার মনে হচ্ছে মৃত্যুটা এতটাও স্বাভাবিক নয় যেমন অন্যরা ভাবছে। কি কারণে তোমার এমনটা মনে হচ্ছে বলো তো? তোমাকে সহজ একটা কারণ দিচ্ছি। বিমলবাবু আগের দিন রাতে জুয়া খেলতে টাউনে গেছিলেন, আর পরদিন ভোরে তার লাশ পাওয়া যায় রাস্তার ধারে পড়ে থাকতে। টাউন থেকে রাত 1:30টায় ফিরতি ট্রেন আসে, যেটা নবডাঙ্গাতেও আসে। বিমলবাবু সেই ট্রেনেই যাতায়াত করেন। তাই যদি হয় তাহলে ট্রেন স্টেশন থেকে বাড়ি ফেরার পথেই তো তার হার্ট অ্যাটাক হয়েছিল, আর তাতেই তার মৃত্যু হয়েছিল। কি ঠিক বলেছি অজিত? হ্যাঁ, এমনটাই হয়েছে সম্ভবত। কিন্তু তাই যদি হয় তাহলে বিমলবাবুর মৃতদেহটা স্টেশন থেকে রায়বাড়িতে আসার রাস্তায় থাকার কথা, কিন্তু তার মৃতদেহ যেখানে পাওয়া গেছে সেটা ট্রেন স্টেশনের ঠিক উল্টো দিকে। টাউন থেকে ফিরলে সেই রাস্তায় কারো যাওয়ারই কথা না। ব্যোমকেশ কি বুঝাতে চাচ্ছে তা বুঝতে পেরে আমি বিস্মিত হয়ে গেলাম। স্টেশন থেকে রায়বাড়ি আসার রাস্তাতে বিমলবাবুকে পাওয়া যায়নি, এর মানে তিনি অন্য কোনো রাস্তায় গিয়েছিলেন, নাকি তাকে কেউ নিয়ে গিয়েছিল। সেটাই যদি হয় তাহলে তার অস্বাভাবিক মৃত্যুর একটা সম্ভাবনা থাকতে পারে। না, মৃত্যুটা নিঃসন্দেহে অস্বাভাবিক। কেননা ব্যোমকেশের মতে সেই রকম মনে হওয়ার জন্য তার একাধিক কারণ রয়েছে। আমি গোটা বিষয়টা উপলব্ধি করতে পেরে কেন জানি মনে মনে উত্তেজিত হলাম। কেস যেহেতু আছে সেহেতু একটা রহস্যও আছে নিশ্চয়ই। সেই রহস্যের জট খোলার জন্যই আমার সত্যান্বেষী বন্ধুটিকে আবার বুদ্ধির লড়াইয়ে নামতে দেখাটা ইদানিং আমার কাছে শখের মতোই হয়ে দাঁড়িয়েছে। পরদিন সকাল থেকেই ব্যোমকেশ মণিবালা দেবীর অনুমতি নিয়ে কয়েকটা বই এনে পড়তে শুরু করে দিল। তদন্ত না করে
বই পড়ায় ব্যোমকেশের এত আগ্রহ কেন জিজ্ঞেস করলে ও বলল, আপাতত বিকেলের আগে কোনো কাজ নেই। অগত্যা আমিও এই বই পড়ায় মন দিলাম। মাঝে একবার অশোক এসে আমাদের সাথে কথা বলে গেল। অশোকের উৎসুক ভাব দেখে ব্যোমকেশ ওকে আর কয়েকটা দিন অপেক্ষা করতে বলল। বেলা প্রায় 4:30 নাগাদ আমরা রায়বাড়ি থেকে বের হলাম। হাঁটতে হাঁটতে আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, এই আমরা ঠিক কোথায় যাচ্ছি বলো তো? রেল স্টেশন। সেখানে কেন? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। আমিও বুঝতে পারলাম ও উত্তর দিতে চাচ্ছে না। আমিও তাই আর কিছু জিজ্ঞেস করলাম না। নবডাঙ্গা রেল স্টেশনটা আকারে খুবই ছোট। স্টেশন মাস্টারের অফিস আর একটা ছোট্ট টিকিট কাউন্টার ছাড়া স্টেশনে শুধু একটাই দোকান রয়েছে। সেই দোকানের সামনে 2টা বেঞ্চে 2জন মানুষ বসে আছে। এছাড়া পুরো স্টেশন একেবারেই ফাঁকা। আমরা সোজা দোকানটির দিকে এগিয়ে গেলাম। 5 মিশালি দোকান যাকে বলে, এই দোকানটাও সেটাই। এক পাশে টি স্টলের মতন করা, আর অন্য পাশে নানা রকমের কনফেকশনারি সামগ্রী। আমরা 2জন ফাঁকা বেঞ্চটায় বসলাম। ব্যোমকেশ চায়ের অর্ডার দিয়ে বলল, আরে ধুর, ভেবেছিলাম কি আর দেখলাম কি। ব্যোমকেশ যে আমাকে উদ্দেশ্য করে কথা বলছে না তা বুঝে চুপ করেই রইলাম। আমাদের সামনের বেঞ্চে থাকা 2জন লোক আগ্রহী চোখে আমাদের দিকে তাকিয়ে থাকলো। তাদের হাবভাব দেখে বোঝা যাচ্ছে তারা যেন আমাদের প্রশ্ন করতেই চায়। তবে প্রশ্নটা আসলো দোকানির কাছ থেকে। আপনার কি দেখে হতাশ হয়েছেন মশাই? ব্যোমকেশ আফসোসের সুরে বলল, আর বলবেন না মশাই, নবডাঙ্গায় আমরা বেড়াতে এসেছিলাম। ঘোরার জন্য জায়গার নাম চাইতেই বলল স্টেশনটা ঘুরে দেখতে। আপনি বলুন, এখানে ঘুরে দেখার আছেটা কি? ব্যোমকেশের ফার্স্ট ক্লাস অভিনয় শুনে উপস্থিত সবাই হেসে দিল। আমিও তাতে যোগ দিলাম। তা দেখে ব্যোমকেশ কটমট করে আমার দিকে তাকালো। আমি ওকে পাত্তা দিলাম না। দোকানি চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, কাদের বাড়ি এসছেন আপনারা? আমরা এসেছিলাম রায়বাড়িতে, কিন্তু এসেই শুনি। স্পষ্ট করে না বললেও ব্যোমকেশ কি বলতে চাচ্ছে তা বুঝতে পারল সবাই। দোকানিও আফসোসের সুরে বলল, বিমলবাবু ভালো লোক ছিলেন। এককালে বহু উশৃঙ্খল জীবনযাপন করতেন, কিন্তু আজকাল তিনি ভালো হয়ে গিয়েছিলেন। গ্রামের সবাইকে সম্মান করতেন। আমার দোকানে এসেই তো প্রতিবার চা খেতেন। ব্যোমকেশের মুখে ছোট্ট হাসি ফুটে উঠতেই মিলিয়ে গেল। সে আবার আফসোসের সুরেই বলল, বড্ড অকালে চলে গেলেন তিনি, বড্ড অকালে। তারপর কিছুক্ষণ থেমে ব্যোমকেশ আবার বলল, তিনি কি আপনার দোকানে প্রায়ই আসতেন? প্রতি সপ্তাহে বেশ কয়েকবার তিনি এখানে আসতেন। এই স্টেশন থেকে সন্ধ্যের ট্রেনে করে টাউনে যেতেন। তিনি মানুষ ভালো হলেও জুয়ার বদ অভ্যেস ছাড়তে পারেননি। জুয়ার টানে তিনি প্রতি সপ্তাহের অনেক দিনই তিনি টাউনে যেতেন। শুনলাম তার মৃতদেহ নাকি রাস্তায় পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন। কপাল মশাই, সবই কপাল। মরার আগের দিন সন্ধ্যেতেও তো তিনি টাউনে গিয়েছিলেন জুয়া খেলতে। প্রতিবারের মতন শেষ রাতের লোকাল ট্রেনে করে ওই দিনই ফিরছিলেন, কিন্তু বাড়ির পথেই বেচারাকে হার্ট ফেল করে মরতে হলো। ছি। চুকচুক শব্দ করে আফসোস প্রকাশ করলো দোকানি। ব্যোমকেশ চায়ে চুমুক দিয়ে বলল, বিমলবাবুর জুয়ার বদভ্যাসটা না থাকলে হয়তো তিনি আজ বেঁচে থাকতেন। তারা থাকতেন বই কি, তবে কি? দোকানি আমতা আমতা করছে দেখে ব্যোমকেশ আবার জিজ্ঞেস করলো, তবে কি মশাই? মরা মানুষকে নিয়ে এসব কথা বলতে নেই, কিন্তু আমার মনে হয় বিমলবাবুর জুয়া ছাড়া আরো একটা বদ অভ্যেস ছিল। কিরকম?
আমি মাঝে মাঝে বিমলবাবুর সাথে সন্ধ্যের ট্রেনে প্রভারানী দেবীকেও উঠতে দেখেছি। আপনি হয়তো জানেন না, বিমলবাবুর বন্ধু মল্লিকবাবুকে কাল রাত্রি গ্রাস করে নেয়। কাল রাত্রি কি জানেন তো? অশোক বলছো দাদাকেও নাকি কাল রাত্রি নিয়ে গেছে, গ্রামের আরো অনেক লোকদেরও নাকি নিয়ে গেছে। হ্যাঁ মশাই, সে এক অদ্ভুত ঘটনা। এর ভয়ে সন্ধ্যের পর খুব সাবধানে চলাচল করতে হয়। কোন দিন কার ডাক আসে কে জানে। আপনি প্রভারানী দেবীর বিষয়ে কি যেন বলছিলেন? হ্যাঁ, যা বলছিলাম, মল্লিকবাবু গায়েব হওয়ার পর থেকেই প্রভারানী দেবীর দেখভালের দায়িত্ব বিমলবাবুই নিয়েছিলেন। তার উদ্দেশ্য হয়তো শুরুতে সৎ ছিল, কিন্তু অসৎ হতেই বা আর কদিন লাগে। দুজন মাঝে মাঝেই সন্ধেবেলায় একই ট্রেনে করে টাউনে যায়। বুঝতেই তো পারছেন মশাই কি বলতে চাচ্ছি। ব্যোমকেশ হাসি দিয়ে চায়ের কাপে মুখ ঢুকালো। এই আকস্মিক আবিষ্কারে আমার গলাও শুকিয়ে আসলো। চায়ের কাপে আমিও মুখ ঢুকালাম। দোকানির সাথে আরো মিনিট 20 আড্ডা মারল ব্যোমকেশ, তবে কাজের কোনো তথ্য পাওয়া গেল না। একসময় দোকানির কাছ থেকে বিদায় নিয়ে আমরা স্টেশন থেকে বের হয়ে আসলাম। রাস্তায় নেমে আমি জিজ্ঞেস করলাম, তুমিও কি সন্দেহ করো নাকি কি বিষয়? এই বিমলবাবু আর প্রভারানী দেবীর গোপন সম্পর্কের বিষয়টাতে? কেউ একজন অন্য কারোর বিরুদ্ধে অভিযোগ দিলেই তো আর কোনো কিছু সত্যি হয়ে যায় না। উপরন্তু ওদের দুজনের কাউকেই তো দেখার সৌভাগ্য পেলাম না, তাই অভিযোগ না খণ্ডিয়ে কি করে সন্দেহ করি বলো? ব্যোমকেশের এই যুক্তির পর এই বিষয়ে সত্যি আর কিছুই বলার নেই। আমি তাই আমার মনে আসা অন্য প্রশ্নটা করলাম, এই আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো? যাদের নিয়ে গুজব ছড়ানো হলো তাদের একজনের সাথে দেখা করার চেষ্টা করি, চলো। বুঝলাম প্রভারানী দেবীর সঙ্গে দেখা করতে চলেছি আমরা। আমার এই ছোট্ট জীবনে বহুবার নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছি, কিন্তু প্রভারানী দেবীকে দেখার পর মনে হলো তার মতো সুন্দরী গোটা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কাজল টানা চোখ আর ডিম্বাকার চেহারার আলাদা সৌন্দর্য এনেছে কোমর পর্যন্ত নেমে আসা দীর্ঘ কালো চুল। এই চুলের জন্যই তার দিকে তাকালে যে কেউই মুগ্ধ হতে বাধ্য। আমি তো শুধু ভদ্রতার খাতিরে তার দিকে বারবার তাকাতে পারছি না, কিন্তু ব্যোমকেশ ভদ্রতার তোয়াক্কা না করেই প্রভারানী দেবীর দিকে এমনভাবে তাকিয়ে রইল যে তা দেখে আমি খুবই অবাক হলাম। ব্যোমকেশকে বরাবরই আমি নারীদের প্রতি নিরাসক্ত ভেবেছিলাম ওর মাঝে সত্য অন্বেষণ করা ছাড়া হয়তো অন্য কোনো তাড়না নেই, কিন্তু আজ আমার সেই ধারণা যে ভুল তা প্রমাণিত হলো। ব্যোমকেশ বক্সীও যে নারীদের প্রতি আকৃষ্ট হতে পারে তা প্রভারানী দেবীর সাথে দেখা না হলে হয়তো জানতেই পারতাম না। ব্যোমকেশ এতটাই বেখেয়ালি হয়ে তাকিয়ে রইল যে প্রভারানী দেবী গলা খাঁকারি দেওয়াতে ব্যোমকেশের টনক নড়ল। ব্যোমকেশ তখন আমার দিকে হতবিহ্বল দৃষ্টিতে তাকালে আমি মুখ টিপে না হেসে পারলাম না। আমার মনের সম্ভাব্য টিপ্পনিগুলো আজ করতে পেরেই হয়তো ব্যোমকেশ নিজে এবার গলা খাকারি দিয়ে বলল, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রভারানী দেবী ঋণঋণে মিষ্টি গলায় বললেন, আপনার পরিচয় অশোকের কাছে শুনেছি। আচ্ছা, আপনারা কি সত্যিই ধারণা করছেন বিমলদার মৃত্যুটা অস্বাভাবিক? সেটা হয়তো এই মুহূর্তে সঠিকভাবে বলা সম্ভব হবে না, বিশেষ করে ইন্সপেক্টর হালদার পোস্টমর্টম রিপোর্টটা আমাদের দেখতে দেয়নি বলে এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ও আচ্ছা, কিন্তু আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমরা আসলে বিমলবাবুর পরিচিতদের সাথে দেখা করে জানার চেষ্টা করছি তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন। বিমলদা সাক্ষাৎ দেবতা তুল্য, বিশেষ করে
আমার স্বামীর কাল রাত্রিতে গায়েব হবার পর থেকে তিনি যেভাবে সাহায্য করেছেন তার জন্য আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এখন আপনার কোনো অসুবিধে হবে না, মানে অর্থনৈতিকভাবে? মাফ করবেন যদিও প্রশ্নটা বেশি ব্যক্তিগত হয়ে যাচ্ছে। কষ্ট তো হবেই, কিন্তু মানিয়ে নেওয়াই যে জীবন। তা একদম ঠিক বলেছেন। আর একবার একটা ব্যক্তিগত প্রশ্ন করেই ফেলেছি যখন, তখন আশা করি আরেকটা প্রশ্নে আপনি আপত্তি করবেন না। জি করুন। আচ্ছা, বিমলবাবু মারা যাওয়ার আগে টাউনে গেছিলেন জুয়া খেলার জন্য। সেদিন সন্ধ্যায় তিনি যে ট্রেনে গেছিলেন তাতে আপনিও তো ছিলেন। প্রভারানী ইতস্তত করে বললেন। জি ছিলাম। আপনি কোথায় যাচ্ছিলেন জানতে পারি কি? আসলে টাউনে আমার পিসিমা থাকেন, আমি মাঝে মাঝেই তার সাথে দেখা করতে যাই। প্রতিবারই কি বিমলবাবুর সাথে আপনার দেখা হতো? মানে ঠিক বুঝলাম না। খোঁজ খবর নিয়ে জেনেছি যে আপনি আর বিমলবাবু নাকি প্রায়ই একই ট্রেনে যাতায়াত করতেন। সেটা একদম কাকতালীয়। কিন্তু গুজব রয়েছে যে কি আমার আর বিমলদার গোপন সম্পর্ক চলছে? প্রভারানী দেবী হেসে ব্যোমকেশের বাক্যটা শেষ করল। ব্যোমকেশ হেসে উত্তর দিল, আর এই গুজবটা আপনারা নিশ্চয়ই মণিবালার কাছ থেকে শুনেছেন। এমনটা কেন মনে হচ্ছে আপনার? কারণ কোনো এক অদ্ভুত কারণে মণিবালার ধারণা যে আমি আর বিমলদা গোপন সম্পর্কে জড়িয়ে আছি। আর সত্যিটা হচ্ছে? সত্যিটা তো পানির মতো স্বচ্ছ ব্যোমকেশবাবু। বিমলদাকে আমি খুবই শ্রদ্ধা ভক্তি করতাম, এখনো করি। তাই তার সাথে আমাকে জড়িয়ে এই গুজবটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ কথা শোনার পর ব্যোমকেশ কি যেন ভাবল। তারপর অপ্রাসঙ্গিকভাবে জিজ্ঞেস করল, আপনি তো দেখি মানুষ হিসেবে খুব শৌখিন। জি। ব্যোমকেশের দৃষ্টি অনুসরণ করে আমরা দুইজন তাকিয়ে দেখলাম ঘরের এক কোণে থাকা ওয়াল শোকেসের দিকে তাকালাম। ব্যোমকেশের কথাই ঠিক। শোকেসের দৃশ্যমান জিনিসগুলো দেখে প্রভারানী দেবীর রুচির প্রশংসা করতেই হয়। ব্যোমকেশের প্রশংসা শুনে প্রভারানী সলজ্জভাবে হাসলেন, কোনো উত্তর দিলেন না। এরপর মূলত কাজের কোনো কথাই হলো না। আমরা চা বিস্কিট খেয়ে প্রভারানী দেবীর বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমরা যখন বের হয়েছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। গ্রামের রাস্তাঘাট একেবারেই নীরব হয়ে গিয়েছে। ব্যোমকেশও তেমন কথাবার্তা বলছে না। বুঝলাম ওর মনের ভিতর অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। আমার নিজের কাছে গোটা বিষয়টা ঘোলাটে লাগছে। বিমলবাবুর স্বাভাবিক মৃত্যু কিনা সেটা নিশ্চিত হওয়া যেত যদি পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পাওয়া যেত, কিন্তু ইন্সপেক্টর হালদার ব্যোমকেশকে সেটা দেখতে দেবেন না। অন্যদিকে অশোক যখন রিপোর্টটার বিষয়ে জিজ্ঞেস করে তখনও নাকি ইন্সপেক্টর হালদার বলে বিমলবাবুর মৃত্যুটা সাধারণ হার্ট অ্যাটাকে হয়েছে। কিন্তু ব্যোমকেশের সাথে থেকে এতদিন এটা বুঝে গেছি যে অন্যের মুখ থেকে শোনা প্রতিটা কথাই সত্য হয় না। একইভাবে বিমলবাবু ও প্রভারানী দেবীর মধ্যে কোনো গোপন সম্পর্ক আছে কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। তাদের ট্রেনের নিয়মিত সাক্ষাৎটা নিতান্তই কাকতালীয় হতে পারে, কিংবা এমনও তো হতে পারে যে বিমলবাবু প্রভারানী দেবীকে একা দিতে চান না বলেই নিজে যখন টাউনে যান প্রভারানী দেবীকেও তখন নিয়ে যান। অজিত, অজিত! প্রায় ফিসফিস করে ভেসে আসা ব্যোমকেশের কণ্ঠ শুনে চমকে উঠলাম। মুহূর্তেই ব্যোমকেশ আমার হাত চেপে ধরে বলল, চুপচাপ থাকো, একটুও শব্দ করবে না। আমি একটা পরীক্ষা করতে চাইছি, তুমি শুধু চুপচাপ আমার সাথে হাঁটো। ব্যোমকেশ ঠিক কি পরীক্ষা করতে চাচ্ছে তা অনুমান করতে পারলাম না। অগত্যা ওর নির্দেশ মতোই চুপচাপ হাঁটতে লাগলাম।
ব্যোমকেশ সরাসরি রায়বাড়িতে যাবার রাস্তাটা না ধরে গ্রামের অলিগলি ঘুরিয়ে যাচ্ছে দেখে অবাক হলাম। ব্যাপারটা কি কি হতে পারে তা অনুমান করার জন্য চুপ হয়ে ভাবছি। ঠিক তখনই শব্দটা শুনলাম, কারো পায়ে হাঁটার শব্দ। শুরুতে ভাবলাম হয়তো আমাদের দুজনেরই পায়ের শব্দ, কিন্তু কান খাড়া করে শুনতেই বুঝতে পারলাম ওই পায়ে হাঁটার শব্দটা আমাদের রিদম থেকে ভিন্ন। ব্যোমকেশ সম্ভবত আমার হাঁটার তালের সাথে নিজের তাল মিলিয়ে নিয়েছে। এই জন্য কান খাড়া করলে তৃতীয় কারো পায়ের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু গ্রামের রাস্তায় যে কেউই তো হাঁটতে পারে, তাতে ব্যোমকেশের এত শশব্যস্ত হওয়ার কারণ কি? আরো কিছুক্ষণ যাবার পর ব্যোমকেশের সন্দেহের কারণটা ধরতে পারলাম। তৃতীয় পক্ষ আমাদের পিছুই লেগেছে। ব্যোমকেশ ইচ্ছা করেই অযথা এ রাস্তা থেকে ও রাস্তা ঘোরাঘুরি করলেও তৃতীয় পক্ষ কিন্তু আমাদের পিছু ছাড়ল না। আমিও নিশ্চিত হলাম কেউ আমাদের পিছু লেগেছে। আর তখনই এই কথাটা মনে পড়ল, কাল রাত্রিতে যারা গায়েব হয়ে গিয়েছিল, গায়েব হবার আগে তাদের কেউ কেউ পিছু নিয়েছিল। বিষয়টা মনে পড়তে ভয় না পেলেও আমার শরীরটা শিউরে উঠল। অনুভব করলাম আমার হাঁটার রিদমে ব্যাঘাত ঘটছে। সেটা অনুমান করতে পেরেই যেন ব্যোমকেশ আমার হাতে টোকা মেরে আশ্বস্ত করল। কিছুক্ষণ পর আমরা রায়বাড়িতে পৌঁছালাম। এই সময়টা আমরা একবারও পিছনে ফিরে তাকাইনি। ঘরে ঢুকে সাহসে ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, ধোঁয়া সেখানেই থাকে যেখানে আগুন লাগে। ওর ইঙ্গিতটা ধরতে পারলাম। আমিও ওর সাথে এই বিষয়ে সহমত। আমাদের অগোচরে কিছু না কিছু তো ঘটে চলছেই। কৌটা থেকে সিগারেট বের করে মুখে নিয়ে ব্যোমকেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আর পায়ের শব্দ মানুষেরই হয়, ভূতের না। পরদিন সকালে ব্যোমকেশের ডাকে ঘুম থেকে উঠতেই দেখি ব্যোমকেশ আর অশোক কি যেন কথা বলছে। আমি উঠে বসতেই ব্যোমকেশ বলল, জলদি করে চলো অজিত, আমাদের বের হতে হবে। এই এত সকাল সকাল কোথায় যেতে চাও? আমার প্রশ্ন শুনে গম্ভীর কণ্ঠে ব্যোমকেশ বলল, আরেকটা মৃতদেহ পাওয়া গেছে। বলো কি? কোথায়? বিমলবাবুর মতো এই মৃতদেহ সকালে কাজে যাওয়া কৃষকের আবিষ্কার করা। তবে আসল ঘটনাটা হলো মৃতদেহটা কার জানলে অবাক হয়ে যাবে। কার? গায়েব হয়ে যাওয়া লোকেদের একজনের। মৃতদেহটা দেখতে গিয়ে দেখি ইতিমধ্যে পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। মৃতদেহটা পুলিশ ইতিমধ্যেই নিয়ে গেছে। আমরা হতাশ হয়ে চারদিকে মানুষের কথা শুনতে লাগলাম। যার মৃতদেহ উদ্ধার হয়েছে তার নাম সুরেশ। মাস দুয়েক আগে নাকি সে গায়েব হয়ে গিয়েছিল। ব্যোমকেশ বলল, এই সুরেশের বাড়িতেও আমি গিয়ে এসেছি। কম বয়সী ছেলে, এই বয়স ধরো 18 কি 19 হবে। পরিবারে বাবা নেই, মা আর 2 বোন। কিন্তু ব্যোমকেশের দৃষ্টি ইন্সপেক্টর হালদারকে খুঁজে পেতেই আমিও হতাশার সুরে বললাম, ইনি তো এবারও তোমাকে পোস্টমর্টম রিপোর্টটা হাতে দেবে না বলেই মনে হচ্ছে। সেটা কিছুতেই হতে দেয়া যাবে না। এই বলে ঘটনাস্থল থেকে ব্যোমকেশ বের হয়ে যাচ্ছে দেখে আমিও ওর পিছু পিছু গেলাম। কিছুক্ষণ পর আমরা আবার রায়বাড়িতে ফিরে আসলাম। অশোককে খুঁজে পেয়ে ব্যোমকেশ কি যেন বলল, আমি শুনতে পেলাম না। ব্যোমকেশকে দেখলাম টেলিফোনটা তুলে নিচ্ছে। পোস্টমর্টম রিপোর্টটা পাওয়ার জন্যই যে কিছু একটা করার চেষ্টা করবে সেটা বুঝতে পারলাম।
টেলিফোনে কথা বলতে শুরু করতেই অশোক ঘর থেকে বের হয়ে এলো। বুঝলাম বোনকেশ হয়তো চাচ্ছে না ওর কথা কেউ শুনে ফেলুক। আমি আর অশোক সুরেশের মৃত্যুর ব্যাপারটা নিয়ে কথা বলতে লাগলাম। অশোক জানালো সে নিজেই বিষয়টা দেরিতে শুনেছিল বলে আমাদের আগে জানাতে পারেনি। এদিকে ব্যোমকেশ ফিরে এসেই অশোককে উদ্দেশ্য করে বলল, তোমার অতিথি হিসেবে হয়তো আরো কিছুদিন থাকতে হবে অশোক। অশোক হেসে উত্তর দিল, তাহলে আমি খুশি হব ব্যোমকেশদা। এত ব্যস্ততার ভিড়ে আপনার সাথে দুদণ্ড কথা বলারও সুযোগ পাইনি। অশোক চলে যেতেই আমি আর ব্যোমকেশ নিজেদের অতিথি হয়ে ঘরে ফিরে আসলাম। ব্যোমকেশ বই খুলছে দেখে বুঝলাম এই মুহূর্তে সে কিছুই করতে চায় না, কিংবা করতে পারছে না। পোস্টমর্টেম রিপোর্টার উপরই সবকিছু নির্ভর করবে। এভাবে সারাটা দিন কেটে গেল। ব্যোমকেশ কিছু একটার যে অপেক্ষা করছে তা বুঝতে পারলাম। অগত্যা আমাকেও কিছু না জেনেই অপেক্ষা করতে হবে। সন্ধ্যার পর অশোক এসে যখন জানল ব্যোমকেশের ফোন এসছে, লাফিয়ে উঠে সে চলে গেল ফোন রিসিভ করতে। আমি আর অশোকও ওর পিছু পিছু চলে আসলাম টেলিফোনের সামনে। ব্যোমকেশ টেলিফোনে কথা বলছে, তবে ওর মুখ থেকে তেমন কোনো অর্থপূর্ণ কথা বের হচ্ছে না। আচ্ছা, বুঝতে পেরেছি, তাই নাকি? ওকে, আচ্ছা, ঠিক আছে। আপনি অনেক কষ্ট করেছেন, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, খুব শীঘ্রই। আচ্ছা, নমস্কার। ফোন রেখে ব্যোমকেশ কি যেন ভেবে অশোকের দিকে তাকিয়ে বলল, এখান থেকে ট্রেনে করে কলকাতায় যাওয়া যাবে? তা যাবে, কিন্তু সেই ট্রেন আসতে রাত 9টা বাজবে ব্যোমকেশদা। আপনি কি কলকাতায় চলে যাবেন? আমাকে আর্জেন্ট যেতে হবে অশোক, তবে অজিতকে রেখে যাচ্ছি। আমার অবর্তমানে ও তদন্ত চালিয়ে যাবে। আমি বড়জোর 2-3 দিনের মধ্যেই চলে আসব। এরপর ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, অজিত, তুমি থাকো আর খুঁটিনাটি বিষয়ে নজর রাখো, তবে সাবধান, সন্ধ্যের পরে ভুলেও বাড়ির বাইরে যাবে না। আমি কিংকর্তবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। ব্যোমকেশ আমাকে কেসের কোনো কিছুই না জানিয়ে বরাবরের মতো এড়িয়ে যাচ্ছে বলে মনে হলো। তবে এটাও জানি যে হাজার অনুরোধ করলেও ব্যোমকেশের পেট থেকে একটাও কথা বের করা যাবে না। অগত্যা অপেক্ষা করাই শ্রেয়। ব্যোমকেশ চলে যাওয়ার 2 দিনেই যখন আমি ওর কোনো হদিশ পেলাম না, তখন আমি কি করব বুঝতে পারলাম না। অপরিচিতের বাড়িতে তো আর এভাবে পড়ে থাকা যায় না। আমরা মোহনের ওখানে যাচ্ছি শুনে আমাদের পরিচারক কুটিরামও নিজের গ্রামে বেড়াতে চলে গেছে। কলকাতার নাম্বারে বহুবার ফোন দিয়েও কোনো সাড়া পাওয়া গেল না। ব্যোমকেশ কলকাতা যাওয়ার 2য় দিন বিকালে হঠাৎ ব্যোমকেশের ফোন আসলো। আমি তখন অশোক, মণিবালা দেবী ও প্রভারানী দেবীর সাথে নানা বিষয়ে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় ফোনটা আসলো। ব্যোমকেশ কোনো গোপন কথা বলতে পারে ভেবে অন্য 3 জনের সামনে ফোনটা ধরতে অস্বস্তি লাগলেও আমি তো তাদের ঘর থেকে বের হয়ে যেতে বলতে পারি না। ফোনটা রিসিভ করতেই ব্যোমকেশের কণ্ঠ শুনতে পেলাম। কেমন আছো অজিত? আমার খবর পড়ে, তুমি তো ভাই একদমই গায়েব হয়ে গেলে। গায়েবই বটে। গত 2 দিন যা খাটনি গেছে না, তুমি কল্পনাই করতে পারবে না। কিন্তু সব কষ্ট বৃথা গেল। কষ্ট বৃথা হয়েছে মানে? এই কেসের কোনো কিছুই মিলছে না ভাই, তাই আমি হাল ছেড়ে দিয়েছি। এটা সেই সব অমীমাংসিত কেসের মতো হয়ে থাকবে যা কোনোদিনও সলভ হবে না। আমি অবাক না হয়ে পারলাম না। ব্যোমকেশ এসব কি বলছে? আমি অনেকটা চিৎকার দিয়ে বললাম, কিন্তু তুমি হচ্ছে ব্যোমকেশ বক্সী, তুমি কেসটা সলভ না করেই হাল ছেড়ে দেবে?
আরে আমিও তো মানুষ নাকি, এটাকে ভুলে যেতেই হবে? ওই জালিয়াতির কেস, নন্দদুলাল বাবুর কেসটার পর আমি খুব ক্লান্ত হয়ে গেছি ভাই। এবারের ঘুঁটির চালে তাই হার মানতেই হলো। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ফোনের ওপাশ থেকে ব্যোমকেশ বলল, আমি আর আসছি না, তুমি অপেক্ষা করো। আমি দাসবাবুকে গাড়ি সমেত পাঠিয়ে দেব। ঠিক আছে বলে আমি ফোনটা রেখে দিলাম। গোটা ব্যাপারটা শোনার জন্য অশোক এগিয়ে আসলে ওকেও সব খুলে বললাম। পুরো ঘরে হতাশার চাদর নেমে আসলো। সে রাতে আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম রাতের বেলায় গ্রামের রাস্তায় আমি হেঁটে চলেছি, কিন্তু আমার পেছনে কে যেন এগিয়ে আসছে। স্বপ্নের ভেতরেই বুঝতে পারলাম যে আমিও কাল রাত্রির শিকার হতে চলেছি। দুঃস্বপ্নের কারণে রাতের ঘুমটাও আমার ভালো হলো না। তাই সকাল 6টা বাজার কিছু আগেই যখন দরজার কড়া নাড়ার শব্দ পেলাম, তখন প্রচণ্ড বিরক্ত হলাম। দিনের আলো ফুটে গেলেও রাতের ঘুম না হওয়ায় আমার তখনও ঘুমানোর দরকার ছিল। এদিকে দরজা খুলে দেখি অশোক দাঁড়িয়ে আছে। বাল্বের আলোয় ওর চেহারা প্রচণ্ড উত্তেজনা দেখতে পেলাম। অশোক প্রায় চেঁচিয়ে বলল, অজিতদা, জলদি চলুন, সাংঘাতিক একটা কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে জিজ্ঞেস করার অবকাশ না দিয়েই অশোক দৌড়াতে শুরু করে দিল। আমিও ওর পিছু পিছু দৌড়াতে শুরু করলাম। প্রচণ্ড উত্তেজনায় আমার বুক ধকধক করতে লাগলো। বুঝতে পারলাম আরেকটা মৃতদেহ আমি শীঘ্রই দেখতে যাচ্ছি। অশোকের পিছনে দাঁড়িয়ে আমি যেখানে আসলাম সেখানে কমপক্ষে 1-150 মানুষের জটলা। আমি বিস্মিত হয়ে মানুষের ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলাম। তারপর এক সময় পুলিশের লোকদের আবিষ্কার করলাম, কিন্তু ঠিক তখনই আরেকটা দৃশ্য দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। পুলিশের মধ্যে দাঁড়িয়ে আছে খোদ ব্যোমকেশ। আমি এগিয়ে যেতেই ব্যোমকেশ আমাকে দেখতে পেল। এখানে ঠিক কি হয়েছে বলো তো ব্যোমকেশ? আমি প্রায় চিৎকার দিয়ে বললাম। কিছুই না, শুধু সাদা রঙের ভেতরে যেসব রং লুকিয়ে ছিল সেগুলো বের করেছে আর কি। আর ওইদিকে তাকিয়ে দেখো, গত 2 দিনের পরিশ্রমের ফলাফল। ব্যোমকেশের কথা মতো তাকিয়ে দেখি প্রায় 20-25 জনের একটা ভিড়কে ঘিরে রেখেছে জনাদশেক পুলিশ। আটককৃতদের সবার হাতে কোমরে দড়ি লাগানো হয়ে গেছে, কিন্তু তাদের পাশে একটা পরিচিত চেহারা দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। সে আর কেউ না, গতকাল বিকেলে আমারই সাথে আড্ডা দেওয়া প্রভারানী দেবী। সন্ধ্যায় রায়বাড়ির বৈঠকখানায় আমরা সবাই একসাথে জমায়েত হয়েছি। আমরা বলতে আমি, ব্যোমকেশ, অশোক, মণিবালা দেবী আর এসপি সুকান্ত বাবু। গোটা ব্যাপারটা সম্পর্কে এখনো আমি কিছুই জানি না, তাই আমার ভিতরে এত বেশি কৌতূহল জেগে উঠেছিল যে আমি সেটা কিছুতেই চাপা রাখতে পারলাম না। আর দেরি করো না ব্যোমকেশ, বা খুঁটিনাটি যা যা জানো সব খুলে বলো তো এবার। ব্যোমকেশ হেসে সবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এখন সেটাই করতে হবে। তোমাকে অন্ধকারে রেখে ভারী অন্যায় করেছি, তাই এখন আর তোমাকে আর অন্য সবাইকে সবকিছু না খুলে বললেই নয়। এরপর ব্যোমকেশ গোটা বিষয়টা খুলে বলতে শুরু করলো, আর আমরা 4 জন মন্ত্রমুগ্ধের মতন শুনতে লাগলাম। বুঝলে অজিত, এই কেসটা তুমি অন্য কোনো কেসের মতো ভাবার ভুল করো না, কিন্তু সেই ভুল আমি করেছিলাম। আর তার খেসারত দিতে গিয়েই যে মগজ ধোলাই খেয়েছি তা আমার দীর্ঘদিন মনে থাকবে। বাঘবন্দি খেলা, এই কথাটা তুমি নিশ্চয়ই জানো। এই খেলাতে 2 ধরনের খুঁটি থাকে, এক পাশে 2টো বাঘ আর অন্য পাশে কতগুলো ছাগল। বাঘের কাজ হলো ঘুঁটির চাল দিয়ে ছাগলদের খেয়ে ফেলা, আর ছাগলরা সবাই মিলে বাঘেদের আটকে দেওয়ার চেষ্টা করে।
বাস্তব জীবনের মতো এই খেলাতেও বাঘের ক্ষমতা বেশি, অন্তত সাধারণের কাছে তাই মনে হবে। কিন্তু তুমি যখন এই খেলাটা খেলতে যাবে তখন বুঝতে পারবে বাঘের চেয়ে ছাগলদের এই খেলা জেতার সুযোগ বেশি। এই কেসটা শুরু হতেই কেন জানি বাঘবন্দি খেলাটার কথা মনে বেশি পড়ছিল। এত সূক্ষ্মভাবে প্রতিটা চাল দেওয়া হয়েছিল যে অর্ধেক সময় আমি ভুল পথেই চলছিলাম। দৈবক্রমে হলেও অশোকদের এখানে আমাদের আগমনের ফলে বিমলবাবুর মৃত্যু বিষয়টা আমরা জানতে পারি। অশোক যখন বলেছিল ওর ধারণা মৃত্যুটা অস্বাভাবিক, শুরুতে কিন্তু আমার মনে হচ্ছিল অশোক ভুল ভাবছে। বিমলবাবুর মৃতদেহটা দেখার সুযোগ আমাদের না হলেও অশোক খুব কাছ থেকে দেখেছে। অশোক এটা স্বীকার করেছে যে বিমলবাবুর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না। তাই যদি হয় তার মৃত্যুটা স্বাভাবিক কারণেই হয়েছে বলে আমি মনে করি। পোস্টমর্টমের রিপোর্ট পেলে হয়তো সকল বিষয়টা খোলসা হতো, কিন্তু ইন্সপেক্টর হালদার বাবুর কারণে সেই রিপোর্ট আমি দেখতে পাইনি। এদিকে বিমলবাবুর মৃত্যুটা স্বাভাবিক মনে হলেও তবুও কেন জানি স্থির হতে পারছিলাম না। আমার এত বছরের সত্যান্বেষী মনোভাবের কারণেই ভেতরটা খচখচ করছিল। সেই কারণেই তদন্তটা একটু গভীরভাবে করব বলে ঠিক করলাম। এর মধ্যে রেল স্টেশনের দোকানি একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাকে দিল। সন্ধ্যে ট্রেনে করে বিমলবাবু যখন টাউনে যেতেন জুয়া খেলার জন্য, তখন মাঝে মাঝেই নাকি একই ট্রেনে করে প্রভারানী দেবীও টাউনে যেতেন। স্টেশনের দোকানির সরাসরি ইঙ্গিত দিয়ে জানায় যে তার দৃঢ় বিশ্বাস বিনয়বাবুর সাথে প্রভারানী দেবীর গোপন একটা সম্পর্ক ছিল। দোকানির এই কথা শুনে সেদিন সকালে দুটো বিষয়ের কথা মনে পড়ে গেল। তার মধ্যে একটা ছিল মণিবালা দেবীর অভিব্যক্তি। কথা প্রসঙ্গে বিমলবাবুর তার বন্ধুর মল্লিকবাবুর পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ওঠে। তখন মণিবালা দেবীর চেহারার অভিব্যক্তি দেখে মনে হয়েছিল ব্যাপারটায় তার বিশেষ আপত্তি আছে। দোকানির কাছে সম্ভাব্য গুজবের কথা শুনে মণিবালা দেবীর অভিব্যক্তির কারণটা অনুমান করতে সক্ষম হয়েছিলাম। গুজব সত্য না মিথ্যে তা যাচাইয়ের সুযোগ সেদিন সন্ধ্যেতেই আসে। আমি আর অজিত সেদিন দেখা করি প্রভারানী দেবীর সাথে, কিন্তু তিনি সরাসরি বিষয়টা অস্বীকার করেন। তার মতে এই গুজব স্রেফ একটা গুজবই। ট্রেনে বিমলবাবুর সাথে দেখা করাটা নাকি নিতান্তই কাকতালীয়। টাউনে কেন যান প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে টাউনে নাকি তার এক পিসিমা আছে, তাকেই নাকি দেখতে যান মাঝে মাঝে। প্রভারানী দেবীর পিসিমা যে টাউনে থাকেন সেটা আমি আর সুকান্তবাবু নিজে গিয়ে যাচাই করে এসেছি। তাই প্রভারানী দেবী সেদিন সত্য কথাই বলেছিলেন, অন্তত তার পিসিকে নিয়ে। আমার কাছে তথ্য খুব কম ছিল। বিমলবাবুর কোনো শত্রু ছিল না, গ্রামের লোকেরাও তাকে মান্য করত। তিনি জুয়া কাদের সাথে খেলতেন সেই বিষয়েও কোনো তথ্য ছিল না। কলকাতায় ফেরার পর এএসপি সুকান্তবাবুর সাহায্যে তার জুয়া খেলার আড্ডা খোঁজার চেষ্টা করেছি, তখনও সফল হয়নি। কিন্তু এটা তো পরের কথা। বিমলবাবুর মৃত্যুর সাথে কাল রাত্রির বিষয়টা নিয়েও আমি কিন্তু ততদিনে খোঁজ খবর করতে শুরু করেছি। বিমলবাবুর পোস্টমর্টম রিপোর্ট দেখতে না পেয়ে আমি এই অ্যাঙ্গেল থেকে তদন্ত এগিয়ে নিতে থাকি, কেননা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে কাল রাত্রি বা ওই রকম ভৌতিক আবহাওয়ার গোটা বিষয়টাই ভুয়ো। যারা গায়েব হয়ে গেছিল তাদের পরিবারের সাথে আমি দেখা করি, আর ওদের সবার সাথে দেখা করে কাল রাত্রির ভুয়ো হওয়ার বিষয়টাই আমার মনে আরো দৃঢ় অবস্থান নিতে থাকে। অনেকক্ষণ পর আমি ব্যোমকেশকে প্রশ্ন করলাম, এই ঠিক কেন তোমার ধারণা হলো বলো তো? ব্যোমকেশ মুচকি হেসে বলল, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় অজিত। কাল রাত্রিতে গায়েব হয়ে যাওয়া প্রতিটা লোকের একদিক থেকে মিল ছিল। তাদের সবাই ছিল নিজ নিজ পরিবারের মূল অর্থ উপার্জনকারী। তাই তাদের গায়েব হয়ে যাওয়াটা প্রতিটা পরিবারের কাছেই মারাত্মক একটা বিষয়। কিন্তু মজার বিষয় হলো প্রতিটা পরিবারের বাড়িঘরের ভিতরের অবস্থা দেখে মনে হচ্ছিল না তাদের কোনো আর্থিক সমস্যা হচ্ছে। ব্যাপারটা তুচ্ছ মনে হলেও কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। অজিত, তোমার হয়তো মনে থাকবে যে প্রভারানী দেবীকে আমি শৌখিন বলেছিলাম তার শোকেসে এই সুন্দর সুন্দর জিনিসগুলোর জন্য। তুমি হয়তো ঠিকমতো লক্ষ্য করনি, কিন্তু এই শোকেসের জিনিসগুলো অনেক দামি ছিল।
বিমলবাবু যদি বন্ধুর স্ত্রীর প্রতি দয়াবশত সাহায্য সহযোগিতা করেই থাকেন, তিনি আশা করি এত টাকা দিয়ে সাহায্য করবেন না যা দিয়ে প্রভারানী দেবী দামি দামি শোপিস কিনবেন। অন্যান্য গায়েব হয়ে যাওয়া লোকেদের পরিবারেও অতিরিক্ত আর্থিক সচ্ছলতা আমার মনে অদ্ভুত এক সন্দেহর দানা বাঁধতে শুরু করে। এদিকে প্রভারানী দেবীর বাড়ি থেকে ফেরার পথে আমার আর অজিতের কেউ পিছু নিলে আমি বুদ্ধি করে একটা বিষয়ে যাচাই করার চেষ্টা করি। আমরা ইচ্ছে করি গ্রামের অলিগুলিতে ঘুরতে থাকি। আমাদের পিছু নেওয়া মানুষটাও যে আমাদের পিছু নিয়েছে সেটা নিশ্চিন্ত হতেই কাল রাত্রির বিষয়ে আমার মনের ভেতরে তৈরি হওয়া ধারণাটা আরো স্পষ্ট হতে থাকে। কিন্তু তখনও পর্যন্ত আমি পোক্ত কোনো প্রমাণ পাচ্ছিলাম না যা দিয়ে কোনো একটা নির্দিষ্ট সমাধানে যেতে পারি। বলেছিলাম না বাঘবন্দি খেলার কথা, আমার অবস্থা তখন ওই ফাঁদে আটকে পড়া বাঘের মতো। হাজার চেষ্টাতেও কোনো কুল খুঁজে পাচ্ছিলাম না। ঠিক তখনই একটা দিশা খুঁজে পেলাম। গায়েব হওয়াদের একজন সুরেশের মৃতদেহ পাওয়ার খবরে আমি প্রথমবারের মতো এই কেসের বিষয়ে আলোর মুখ দেখলাম। ইন্সপেক্টর হালদারের কাছ থেকে যে কোনো সহযোগিতা পাবো না তা বুঝতে পেরেই আমি এএসআই সুকান্তবাবুকে ফোন করি। তিনি পোস্টমর্টম রিপোর্টটা দেখানোর সুযোগ করে দেবেন বলে কথা দেন। তবে আমি চাইছিলাম ইন্সপেক্টর হালদারের আগে রিপোর্টটা দেখার। এজন্য অজিতকে এখানে রেখেই আমি কলকাতায় চলে যাই। সুরেশের মৃত্যুটাকে অস্বাভাবিক বললে কিন্তু ভুল বলা হবে না। সে মাসখানেক ধরে নিরুদ্দেশ, অথচ হঠাৎ একদিন গ্রামের রাস্তায় তার লাশ পাওয়া গেল। ব্যাপারটা যতবারই ভাবি আমার কাছে বেকাপ্পা লাগতে লাগলো। সুরেশকে কিন্তু গ্রামের কেউই মৃতদেহ পাওয়ার আগে দেখেনি। গ্রামে প্রবেশ করতে যেমন দেখেনি, ঘোরাঘুরি করতেও দেখেনি। তার অর্থ কিন্তু একটাই, সুরেশ এই গ্রামেরই কোথাও ছিল, কিন্তু কোথায়? এদিকে সুরেশের পোস্টমর্টম রিপোর্টে দেখা গেল ওর মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। ওর শরীরেও আঘাতের কোনো চিহ্ন নেই, পাকস্থলীতে বিষ পাওয়া যায়নি, অর্থাৎ নিঃশ্বাসের সাথে বিষ ঢুকেছে ওর শরীরে। এটা জানার পর থেকেই আমার বদ্ধমূল ধারণা হয় যে বিমলবাবুর মৃত্যুও বিষক্রিয়াতেই হয়েছে। সুরেশের মতো তার শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই এই বিষয়ের সম্ভাবনাটা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। গোটা কেসটা কিন্তু ততক্ষণে আরো জট পাকিয়ে গেছে। কিন্তু এই বিষয়ে উপস্থিতি বিমলবাবুকেও কাল রাত্রিতে গায়েব হওয়া মানুষদের মাঝে কিছু একটা যোগসূত্র এনে দেয়। সুরেশের পোস্টমর্টম রিপোর্ট দেখার জন্য কলকাতা যাওয়ার পথে আমি আরেকটা দৈব ঘটনার সম্মুখীন হই, যার কারণে বলতে গেলে গোটা কেসটার জট আপনা আপনি খুলে যেতে শুরু করে। নবডাঙ্গা রেল স্টেশনের টিকিট দেওয়ার সিস্টেমটা কিন্তু অন্যরকম। এখানে টিকিট দেওয়ার সাথে সাথে বিশাল রেজিস্টার খাতায় টিকিট ক্রেতার নাম ও গন্তব্যস্থল লিখে রাখা হয়। স্টেশন মাস্টার বলেছিল এটা নাকি এই স্টেশনের একটা রীতি, যেটা বহু বছর ধরে চলে আসছে। প্রতি মাসে টাকার হিসেব মেলানোর জন্য নাকি এই সিস্টেম চালু করা হয়েছিল। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম রেজিস্টার খাতা শেষ হয়ে গেলে কি করেন। তখন তিনি তার পেছনে থাকা বিরাট আলমারিটার দিকে ইশারা করেন। আলমারিটা দেখে আমার মাথায় একটা চিন্তা খেলে গেল। স্টেশন মাস্টারকে অনুরোধ করে আমি গত 3 মাসের রেজিস্টার খাতা দেখতে চাই। সেখানে আমি বেশ কয়েকটা চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করি। রেজিস্টার খাতা ঘেঁটে আমি এটা আবিষ্কার করতে সক্ষম হই যে প্রভারানী দেবীর প্রত্যেকটি যাত্রার সময় বিমলবাবু তার সফর সঙ্গী হয়েছিলেন। কিন্তু এই তথ্যটা আমি আগে থেকেই জানতাম। যা জানতাম না তা হলো বিমলবাবুর আরো একজন সফর সঙ্গী ছিল, যে কিনা তার সাথে প্রতিবারই টাউনে যেত। নবডাঙ্গায় মানুষের সংখ্যা কিন্তু এত বেশি না। তার উপর সন্ধ্যা ট্রেন টাউনে যাওয়ার সংখ্যা নিতান্তই নগণ্য। এই কারণে বিমলবাবুর অন্য সফরসঙ্গীর যাত্রাটা কাকতালীয় হতে পারে। কিন্তু বিমলবাবুর 23 বার টাউনে যাওয়ার প্রত্যেকবারই সেই সফরসঙ্গীরও টাউনে যাওয়া আর যাই হোক কাকতালীয় হবে না নিঃসন্দেহে। রেজিস্টার খাতা থেকে ওই সফরসঙ্গীর নামটা উদ্ধার করি, রঘুনাথ। এই রঘুনাথ কিন্তু স্টেশন মাস্টারের বিশেষ পছন্দের পাত্র ছিল। রঘুনাথ প্রতিবারই নিজের সাথে একটা ট্রাঙ্ক নিয়ে যেত। সেই ট্রাঙ্কের ওজন বরাবরই বেশ ভালোই হতো। স্টেশন মাস্টার নিজে ভেতরটা অনেকবার চেক করে দেখেছেন। মাটির তৈরি বিভিন্ন জিনিস টাউনে নিয়ে বিক্রি করত রঘুনাথ। অতিরিক্ত ওজনের কারণে প্রতিবারই সে স্টেশন মাস্টারকে ঘুষ দিত ট্রেনে চড়বার অনুমতির জন্য।
এই বিষয়টাও কিন্তু বেশ সন্দেহজনক। একজন মাটির জিনিসের বিক্রেতা শুধু রাতের বেলাতেই কেন টাউনে যাবে? একবার দুবার হলে মানা যেত, কিন্তু 23 বার? ব্যোমকেশ থামল। আমি সাথে সাথে বললাম, এই রঘুনাথই কি বিমলবাবুর খুনি? ব্যোমকেশ হেসে বলল, তোমাকে কিন্তু আগেই বলেছি অজিত, এই কেসটা কোনোভাবেই অন্যান্য কেসের মতো স্বাভাবিক নয়। কেন নয় সেটা এখন বলছি। এই কেসের সবচেয়ে অদ্ভুত ও সন্দেহজনক বিষয়টা হচ্ছে কাল রাত্রির বিষয়টা। কিন্তু সেটা যে ভৌতিক কিছু নয় সেটা যেমন পরিষ্কার, এটাও পরিষ্কার যে যারা গায়েব হয়ে গেছিল তাদের ঘিরেও আরেকটা রহস্য আছে। সেই রহস্যের সমাধানও রঘুনাথের হাত ধরেই আসে। সুরেশের পোস্টমর্টম রিপোর্টটা দেখে আমি নিশ্চিত হই যে রঘুনাথেরও সবকিছুর সাথে কিছু না কিছু সম্পৃক্ততা আছে। পরদিন সারাদিন তাই টাউনে রঘুনাথকে খোঁজ করতে থাকি। মাটির জিনিস যেহেতু সে বিক্রি করে তাই কোনো দোকানে তো ওকে যেতেই হয়, কিন্তু কোনো মাটির জিনিসপত্রের দোকানই রঘুনাথকে চিনতে পারল না। এরপর কাজটা করেছেন এএসআই সুকান্ত তার টিম। রঘুনাথের এই নবডাঙ্গাতেই একটা দোকান আছে। সেই দোকানে গিয়ে পুলিশের গোয়েন্দা বিভাগের স্কেচ আর্টিস্ট রঘুনাথকে ভালো করে দেখে আসে। তারপর টাউনে রঘুনাথের স্কেচ নিয়ে আবার চিরুনি তল্লাশি শুরু হয়। অবশেষে একজন ফল বিক্রেতা রঘুনাথকে চিনতে পারে আর একটা দোকানের ঠিকানা দেয় যেখানে নাকি রঘুনাথের নিয়মিত যাতায়াত আছে। সেই দোকানের সন্ধান পাওয়ার পর আমার সকল সন্দেহ বাস্তবে রূপ নেয়। আমি নিশ্চিত হই যে রঘুনাথ চোরাচালানের সাথে জড়িত। এবার আমি আর সুকান্তবাবু মিলে রঘুনাথকে ধরার জন্য ফাঁদ পাতি। প্রভারানী দেবীও যে গোটা বিষয়টার সাথে জড়িত আমি সেটা ততক্ষণে বুঝে গেছি। এই কারণে অশোককে বলে তাকে রায়বাড়িতে আড্ডা দেওয়ার জন্য ডেকে আনি। আর সে তখন বাড়িতে উপস্থিত থাকবে সেই সময়টা অনুমান করে তোমাকে ফোন করে জানিয়ে দিই যে কেস সলভ করে আমি ব্যর্থ হয়েছি। আসলে আমি চাইছিলাম যেন প্রভারানী দেবী আমার ব্যর্থতার কথা জেনে রঘুনাথকে জানিয়ে দেয়। স্টেশনের রেজিস্টার খাতা অনুযায়ী রঘুনাথের টাউনে যাওয়ারও নির্দিষ্ট কিছু দিন ছিল। বিমলবাবু ও সুরেশের মৃতদেহ উদ্ধারের পর সেটাতে ব্যাঘাত ঘটে। উপরন্তু আমার উপস্থিতি ওদের মনে দ্বিধার সৃষ্টি করে। আমি সেই দ্বিধার সুযোগটা কাজে লাগিয়ে প্রভারানীকে আমার ব্যর্থতার বিষয়ে আশ্বস্ত করি। তিনিও আমার টোপে পা দেন। সে রাতেই রঘুনাথ আবার টাউনে যাওয়ার জন্য ট্রেনে ওঠে। কিন্তু ট্রেনে আগে থেকেই আমরা অপেক্ষা করছিলাম। রঘুনাথ ট্রেনে উঠতেই আমরা ওকে পাকড়াও করি। তারপর সুকান্তবাবুর কয়েকটা উত্তম মধ্যম খাওয়ার পরই রঘুনাথ সবকিছু বলে দেয়। ওর কথা শুনে বুঝতে পারি আমার সকল অনুমানই সত্য প্রমাণিত হয়েছে। অনেকক্ষণ পর এবার আমি প্রশ্ন করলাম, এই রঘুনাথ কিসের চোরাচালান করছিল? মাটির জিনিসের সাথে চোরাচালান করতো বলে যদি ভেবে থাকো সে পুরনো মূর্তির চোরাচালানের সাথে জড়িত, তাহলে ভুল করবে। টাউনে ফল বিক্রেতা যে দোকানটা দেখিয়ে দিয়েছিল সেটা ছিল একটা স্বর্ণকারের দোকান। ওখানে গিয়েই যখন বুঝতে পারি রঘুনাথ সোনার চোরাচালান করছে তখন একে একে সবকিছুই আমার কাছে পরিষ্কার হয়ে যায়। কাল রাত্রির কথা, গায়েব হওয়া মানুষের কথা, বিমল বাবু ও সুরেশের মৃত্যুর কথা। কি রকম? আশ্চর্য হয়ে প্রশ্ন করলো মণিবালা দেবী। আমিও গলা মিলিয়ে প্রশ্ন করি, এই নবডাঙ্গায় সোনা আসবে কোথা থেকে? ব্যোমকেশ বলল, সেটার কথাই এখন বলবো। আসলে বিমল বাবুর রিডিং টেবিলের ওপরে থাকা বইগুলো থেকে এই বিষয়ে প্রথম ধারণা পাই আমি। আর বইগুলোর বেশিরভাগ বই ছিল মাইনিং নিয়ে, বিশেষ করে গোল্ড মাইনিং নিয়ে। প্রথম বিষয়টাকে আমি এড়িয়ে চললেও বেশ কয়েকটা বিষয় আমাকে ভাবাতে শুরু করে। প্রথমত, বিমলবাবু কাজ কিন্তু তেমন কিছু করতেন না, কিন্তু তার কাছে টাকার সমস্যা কোনোদিনও হয়নি। অনেকেই হয়তো ভাববে জুয়া খেলে তিনি টাকা অর্জন করতেন, কিন্তু জুয়া খেলেও কোনো পাকা জুয়ারিও নিশ্চিন্তে বসে খেতে পারবে এমন উদাহরণ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তারপর ধরো যারা গায়েব হয়ে গেছিল তাদের প্রতিটা পরিবারই আর্থিকভাবে খুবই সচ্ছল ছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি চলে যাওয়ার পরেও এত টাকা তাদের কি করে হলো? একটা দুটো পরিবার হলে মানা যেত, কিন্তু প্রতিটা পরিবার?
প্রভারানী দেবীরও দামি শৌখিন জিনিসের কালেকশনটা আমাকে ভাবিয়ে তোলে। আমি তখন ধারণা করতে শুরু করি যে নবডাঙ্গায় কোথাও একটা সোনার খনি আছে। কিন্তু সোনার খনি আবিষ্কার হলে তা তো আর লুকিয়ে রাখা যায় না, এটা একেবারেই অসম্ভব। অন্তত নবডাঙ্গার এই কেসটার আগে আমি তাই ভাবতাম, কিন্তু এই কেসটা আমার ভুল ভাঙিয়ে দিয়েছে। ঠিক কিসের কথা ইঙ্গিত করছি বলতে পারবে অজিত? কাল রাত্রির কথা বলছো? আমি অবিশ্বাসের সুরে বললাম। ব্যোমকেশ সহাস্যে বলল, কি চমৎকার প্ল্যান সাজিয়েছে! নবডাঙ্গার মতো গ্রামের মানুষের সাইকোলজিটা ওরা এত ভালোভাবে কাজে লাগিয়েছে যে না চাইলেও বাহবা দিতে হয়। চিন্তা করে দেখো অজিত, তুমি একটা ছোট্ট গ্রামে সোনার একটা খনি আবিষ্কার করে ফেলেছ, অথচ তুমি চাইছো না কেউ সেই বিষয়ে জানুক। তখন তুমি কি করবে? সত্যি বলতে তুমি কেন, ওরা যা করেছে তা করার কথা কারোর মাথায় আসবে কিনা সন্দেহ আছে। আমার ধারণা এই গোটা প্ল্যানটা এসেছে প্রভারানী দেবী ও মল্লিক বাবুর মাথা থেকে। অজিত, তোমার হয়তো মনে আছে প্রভারানী দেবীর সাথে প্রথম দেখা হওয়ার পর আমি কিরকম রিয়াকশন করেছিলাম। তুমি হয়তো ভেবেছিলে আমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি। মানছি তিনি যথেষ্ট সুন্দরী, কিন্তু আমি তাকে থেকে চমকে গিয়েছিলাম অন্য এক কারণে। তাকে প্রথমবার দেখেই আমার মনে হয়েছিল তাকে আগে কোথায় যেন আমি দেখেছি, কিন্তু ঠিক কোথায় তা কিছুতেই বুঝতে পারছিলাম না। দুদিন ভাবার পর আমার মনে পড়ল তার কথা। 3-4 বছর আগে নাগপুরে একটা বড়সড় চুরি হয়েছিল। চোরকে তা জানা থাকলেও তাকে কিন্তু ধরা সম্ভব হয়নি কোনোদিন। সেই চোর কে ছিল জানো? আমাদের এই প্রভারানী দেবী। তখন অবশ্য মিস ডেইজি নামে সার্কাসে নর্তকীর কাজ করতেন তিনি। তাকে চুরি করে পালানোর সময় বেশ কয়েকজন দেখে ফেলে। দামি দামি সব অলংকার সে একাই চুরি করে নিয়েছিল। তবে আমার ধারণা সে একা কাজ করেনি, তাকে চুরিতে সাহায্য করেছিল আরেকজন, তার স্বামী মল্লিক বাবু। খোঁজ নিয়ে দেখেছি মল্লিক বাবুও তখন নাগপুরে একটা মাইনিং জোনে কাজ করতেন। সম্ভবত তখনই প্রভারানী দেবীর সাথে পরিচয় হয় তার। আমার একটা থিওরি আছে এই বিষয়তে, কিন্তু সেটা ওরা দুজন ছাড়া আর কেউ প্রমাণ করতে পারবে না। আমার ধারণা মল্লিকবাবু সোনার খনি আবিষ্কার করার পর নাগপুরে গেছিলেন মাইনিং এর কাজ শিখতে। কিভাবে খনিটা আবিষ্কার করেছিলেন তা নিয়ে আমি কিছু বলতে পারবো না। নাগপুরে হয়তো তখনকার মিস ডেইজির সাথে তার পরিচয় হয় আর গভীর প্রেম হয়। তারপর নিজের সোনার খনির বিষয়টা তাকে জানায় মল্লিকবাবু। তারপর হয়তো ওরা চুরিটা করে খনির মাইনিং এর খরচ মেটানোর জন্য। নবডাঙ্গায় এসে বিমলবাবুকেও নিজের দলে টানে ওরা। তারপর বুদ্ধি করে কাল রাত্রির গুজব ছড়িয়ে দিয়ে গ্রামবাসীকে ভীত করে তোলে। মল্লিকবাবু নিজেই প্রথমে গায়েব হওয়ার ভান করেন, আর প্রভারানী দেবী পাকা অভিনেত্রীর মতো অভিনয় করে কাল রাত্রির ভয়াবহতা সবার মাঝে ছড়িয়ে দেয়। এরপর থেকে মূলত তাদের আসল কাজ শুরু হয়। মাইনিং তো চারটিখানি কথা নয়, তার উপর বড়সড় যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না কোনোভাবেই। তাদের আদিম উপায় অর্থাৎ ম্যানুয়ালি মাইনিং করতে হতো, কিন্তু একা মল্লিকবাবু তো সেটা পারবেন না। তাই তাদের প্ল্যানের পরের ধাপটাতে তারা নামলেন। এবার গ্রাম থেকে বিভিন্ন মানুষকে তারা রিক্রুট করতে লাগলেন মাইনার হিসেবে, কিন্তু সবাইকে না। যাদের বিমলবাবু নিজে বাছাই করে দিতেন তাদের শুধু নিয়োগ করা হতো। তারাও কালরাত্রির নাটকে যোগ দিত আর গুজব ছড়াতো যে কালরাত্রিতে কেউ গায়েব হওয়ার আগে তাকে কিছু একটা মানুষের পিছু নেয়। এর ফলে মানুষ রাতের বেলাতেও বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দেয়। এমনটা করার বিশেষ কারণ ছিল। দিনের বেলায় চাইলেই ওরা বেশি কাজ করতে পারত না খনির অবস্থানের কারণে। জঙ্গলের ভেতরে হলেও খনির থেকে কিছু দূরে একটা রাস্তা ছিল যেটাতে মানুষ চলাচল করে। রাতে সেইখানে মানুষের চলাচল বন্ধ করেই ওরা কাজ করত। বিষয়টা চিন্তা করতেও গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা। সারাদিন খনির ভেতর থেকে এতগুলো মানুষ বের হতে পারত না, আর সারা রাত ওদের কাজ করতে হতো। কিন্তু ওদের জন্য দিনের শেষে সবকিছু সার্থক ছিল, কেননা বেশ ভালো পরিমাণ স্বর্ণ ওরা পাচার করতে শুরু করে দিয়েছিল। ওদের পাচারের কাজটা করত মূলত রঘুনাথ আর বিমলবাবু। যখন বিমলবাবু আর রঘুনাথ টাউনে যেত তখন তারা স্বর্ণের দোকানে গিয়ে সেগুলো বিক্রি করত, আর প্রভারানী দেবী সাথে থাকলে তারা মল্লিকবাবুর সাথে দেখা করতে যেত। ব্যোমকেশের এই কথাটা শুনে আমার একটা খটকা লাগলো। আমি জলদি করে জিজ্ঞেস করলাম,
কিন্তু ট্রেনে করেই যদি বিমলবাবু ও প্রভারানী দেবী টাউনের দিকে যেত, তাহলে তারা মল্লিকবাবুর সাথে কিভাবে দেখা করত? তুমিই না বললে মল্লিকবাবু সবসময় খনির ভিতরেই থাকতো, তাহলে টাউনে ওদের সাথে দেখা করতো কি করে? ব্যোমকেশ বলল। এটা আরেকটা মজার বিষয়। নবডাঙ্গা স্টেশন থেকে সামান্য একটু দূরে একটা ব্রিজ আছে, ব্রিটিশ আমলে বানানো। এই ব্রিজের কলকব্জা এতটাই দুর্বল হয়ে গেছে যে ব্রিজের কাছাকাছি আসলেই ট্রেন তার গতি কমিয়ে আস্তে আস্তে যায়। তখন ট্রেনের গতি এতটাই কমে যায় যে যে কেউ চাইলেই ট্রেন থেকে নামতে পারে। ওই দিন কলকাতা যাওয়ার সময় এই বিষয়টা লক্ষ্য করি। বিমলবাবুরাও এই সুযোগটা কাজে লাগাতো। প্রভারানী দেবী সাথে থাকলে তারা এভাবে নেমে খনিতে চলে যেত। তারপর খনি থেকে প্রায় মিনিট 40 পথ হেঁটে ওরা টাউনে চলে যেত। জঙ্গলের ভেতরের রাস্তা নেওয়ায় ওরা কোনোদিন কারো সামনেও পড়েনি। আমি মাথায় হাত দিয়ে কপালে জমা ঘাম মুছলাম। এত কিছু এই ছোট্ট গ্রামটিকে ঘিরে ঘটছিল, অথচ কাকপক্ষীও টের পাইনি। কিন্তু তখনও আসল প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। অশোকই সেই প্রশ্নটা ব্যোমকেশের দিকে ছুড়ে দিল। কিন্তু ব্যোমকেশ দা, দাদাকে মারলো কে? অশোকের প্রশ্ন শুনে ব্যোমকেশ গম্ভীর কণ্ঠে বলল, বিমলবাবুর মৃত্যু কিভাবে হয়েছে সেটা আমি আন্দাজ করতে পারি সুরেশের পোস্টমর্টম রিপোর্ট দেখার পর থেকেই। খনিতে অনেক সময় কার্বন মনোক্সাইড গ্যাস জমা থাকে। এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত গ্যাসের একটা। খনিতে থাকা কার্বন মনোক্সাইড অন্যান্য গ্যাসের সাথে মিশে বিষাক্ত হোয়াইট ডেম্প নামে একটা গ্যাসীয় মিশ্রণ তৈরি করে, যা মানুষকে দ্রুত মেরে ফেলতে পারে। বিমলবাবু আর সুরেশের মৃত্যুও এই হোয়াইট ডেম্পের কারণেই হয়েছে। তবে কারণ জানলেও মোটিভটা আমি জানতে পারি রঘুনাথকে ধরার পর। রঘুনাথকে সুকান্তবাবুর কল্যাণে কাবু করে ওর কাছ থেকে সবকিছু জেনে নিই আমরা। তখনই জানতে পারি বিমলবাবুর মৃত্যুর কারণটা। খনিতে যেখানে স্বর্ণ পাওয়া যায় তাকে খনির শিরা বা ভেইন বলা হয়। বেশ কয়েকদিন আগে মল্লিকবাবু নতুন একটা শিরা আবিষ্কার করে, কিন্তু সেই শিরাতে কাজ করলেই মাইনাররা অসুস্থ হয়ে যেত। আমার ধারণা ওই শিরাতে সামান্য মাত্রায় বিষাক্ত গ্যাস ছিল। ওরা প্রফেশনাল মাইনারদের মতো গ্যাস মাস্কের ব্যবস্থা করতে পারেনি, তাই ঝুঁকি নিয়েই কাজ করতে হতো। রঘুনাথের মতো বিমলবাবু এতে বাঁধ সেধেছিলেন, কিন্তু মল্লিকবাবু তা আমল দেননি। এর ফলে একটা মাইনার অসুস্থ হয়ে যায় আর সবার সামনে মারা যায়। এটা নিয়ে মল্লিকবাবু ও বিমলবাবুর মধ্যে ভীষণ ঝগড়া হয়। রঘুনাথের মতে মল্লিকবাবু নাকি রেগে গিয়ে বিমলবাবুকে এমন এক শিরাতে গিয়ে আটকে রাখে, যেটার কথা নাকি তাদের কেউই তখন জানত না। মল্লিকবাবু হয়তো সেটা আবিষ্কার করেছিল, কিন্তু সেটাতে গ্যাসের উপস্থিতি তীব্র হওয়ায় সেটাতে কাউকে নিয়ে যায়নি। কিন্তু বিমলবাবুকে সেটাতেই বন্ধ করে মেরে ফেলেন মল্লিকবাবু। তারপর লাশটা রাস্তায় এসে ফেলে যায়। ব্যোমকেশ থামতে প্রশ্ন করলাম, আর সুরেশ মূলত বিমলবাবুকে অনেক মান্য করত, তাই চোখের সামনে বিমলবাবুকে মরতে দেখে প্রতিবাদ করে। মল্লিকবাবু তাকে ভয় দেখানোর জন্য নতুন শিরাতে বন্দি করে রাখে কিছুক্ষণ। সেখান থেকে ছাড়া পেয়ে নাকি সুরেশ পালিয়ে যায়, কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই ওর মৃত্যু হয়। বৈঠকখানায় পিনপতন নীরবতা নেমে আসলো। সকল রহস্যের সমাধান হয়ে গিয়েছে, কিন্তু এগুলো শোনার পর কেন জানি মনটা খারাপই হয়ে যাচ্ছে। একটা সোনার খনিকে ঘিরে মোট 3 জনের মৃত্যু ঘটল। মানুষ সত্যিই কত লোভের কাছে হার মেনে যায় সবসময়, তাই না? আমি মণিবালা দেবীর দিকে তাকাতে লক্ষ্য করলাম তার চোখের কোণায় পানি। হয়তো সেটা কাউকে দেখতে দিতে চান না বলেই তিনি উঠে চলে গেলেন। এটা ছেড়ে দীর্ঘশ্বাস ছেড়ে অশোক বলল, তার মানে দাদা কোনোদিন প্রভারানী বৌদিকে সাহায্য করেননি? সেটার কোনো প্রয়োজন পড়েনি। মল্লিকবাবু নিজেই তো বহাল তবিয়াতে খনির ভেতর থেকে সবকিছু সামাল দিতেন। আর মাইনারদের পরিবারদের টাকা কে দিত?
এই কাজটা ছিল রঘুনাথের। শুনলে অবাক হয়ে যাবে, প্রতিটা মাইনারের পরিবারের লোকেরা কিন্তু সোনার খনির কথা জানতো, তবে কাউকে কিছু বলেনি ওরা। নিজের পরিবারের ভাগ্য ঘোরানোর জন্য মুখে স্রেফ কুলু পেটে থেকেছেন এরা। অশোক আর কোনো কথা বলল না, নিঃশব্দে উঠে চলে গেল। একই সময় একটা কনস্টেবল এসে সুকান্তবাবুর কাছে দাঁড়াতেই সুকান্তবাবু আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন। আমার মনে কিন্তু তখনও বেশ কয়েকটা প্রশ্ন ছিল। সম্ভবত আমার চেহারাতে সেই ভাবটা ফুটে উঠছিল। সহাস্যে ব্যোমকেশ বলল, কি হে, তোমার মনের সত্য অন্বেষণের কি শেষ হয়নি? সবকিছু ঠিক আছে ব্যোমকেশ, কিন্তু কয়েকটা বিষয় এখনো পরিষ্কার হয়নি। কিরকম? এই তুমি যে বললে বিমলবাবুর টাউনে যেদিন যেতেন তখন রাতের লোকাল ট্রেন ধরেই ফিরতেন, তাহলে উনি যেদিন মারা যান সেদিন লোকাল ট্রেনে বিমলবাবু এসেছিলেন কিনা সেটা বের করতে পারলেই তো অনেক কাজ সহজ হয়ে যেত। চমৎকার পর্যবেক্ষণ করেছ অজিত, তবে তোমার উত্তরটা তোমার প্রশ্নেই আছে। লোকাল ট্রেন বলে টিকিট কে কেটেছে তার হিসেব মিলিয়ে দেখা কোনোভাবেই সম্ভব ছিল না। ট্রেনের লোকেরা বিমলবাবুকে দেখেছে কিনা জিজ্ঞেস করলেই তা জানতে পারতে। তা হয়তো সম্ভব হতো যদি তা অন্য সময় ট্রেন হতো। এত গভীর রাতে ট্রেনে কে কখন ওঠে কে কখন নামে তার হিসেব কি কেউ রাখে? অর্ধেক যাত্রী তখন ঘুমে অচেতন। ব্যোমকেশের যুক্তিতে সন্তুষ্ট হয়ে আমি আবার প্রশ্ন করলাম, সুরেশের পোস্টমর্টম রিপোর্টে বিশেষ উপস্থিতি পেলেও এই বিমলবাবুর রিপোর্টে কেন তা পাওয়া গেল না? ব্যোমকেশ হেসে বলল, কি হে অজিত, আজ খুব ফর্মে আছো দেখছি। আর কয়েকদিন পর তুমি একা একাই তো সব কেস সলভ করতে পারবে। ঠাট্টা রাখো তো ব্যোমকেশ, আমার প্রশ্নের উত্তর দাও আগে। এই প্রশ্নের উত্তরটা জলের মতো পরিষ্কার। ইন্সপেক্টর হালদার এই সোনা চালানকারী চক্রের সঙ্গে জড়িত ছিলেন, তাই তিনি আমাকে কেস তদন্তের জন্য যেমন বাধা দিয়েছিলেন তেমনি পোস্টমর্টমের রিপোর্টের তথ্য গোপন করে ফেলেছিলেন। তবে তার সমাপ্তিটাও ভালো হবে না বলেই আমার বিশ্বাস। ইতিমধ্যেই সুকান্তবাবু তাকে গ্রেফতার করে ফেলেছেন। মল্লিকবাবুদের কাছ থেকে এই বিষয় স্বীকারোক্তি পেলেই তার যথাযথ শাস্তি হবে। ইন্সপেক্টর হালদার গ্রেফতার হয়েছে শুনে কেন জানি না মনে মনে খুব খুশি হলাম। ব্যোমকেশ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। আমি দ্রুত বললাম, তুমি কি আরো একটা বিষয় এখনো পরিষ্কার করোনি? কি বিষয়? শুরুতে তুমি বলেছিলে প্রথমবার বিমলবাবুর ঘরে ঢুকেই তুমি দুটো তথ্য বের করে এনেছিলে। একটা তো হলো বিমলবাবু ও প্রভারানী দেবীকে নিয়ে মণিবালা দেবীর সন্দেহ। এই দ্বিতীয় তথ্যটা কি? বাহ, তুমি এটাও মনে রেখেছো, দারুণ। প্রশংসা বাদ দাও, দূর, আগে বলো তো তথ্যটা কি ছিল? আচ্ছা বলছি। দ্বিতীয় তথ্যটা ছিল বিমলবাবুর বইয়ের ভেতরে থাকা ছোট্ট একটা কাগজ। সেই কাগজটাকে তুমি প্রেমপত্র বলতে পারো। প্রভারানী দেবীর সাথে? হ্যাঁ। সর্বনাশ, তুমি এই বিষয়ে কাউকে কিছু বলনি কেন? কিসের দরকার এই বিষয়টা প্রচার করে? অন্তত মণিমালা দেবীর কথা চিন্তা করে একটা সত্য না হয় গোপনই থাক।